ওকে, আজকে আমরা আমাদের নবম ব্যাচের বিজনেস টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্সের চ্যাপ্টার 2 এর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আমি সকলের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই যেন ক্লাসের সাথে সাথে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে রেসপন্স করবেন। আর অফকোর্স একটা হাইলাইটার নিয়ে বসেন, যাতে করে যা যা আমি দাগাচ্ছি এগুলো আপনি আপনার বইতে দাগিয়ে রাখতে পারেন। পরীক্ষার আগের দিন অতটুকু পড়লে আপনার জন্য যথেষ্ট হবে। তো খুব ভালো করে ফোকাস থাকবেন, কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন আর হাইলাইটার দিয়ে মার্ক করবেন। আর অফকোর্স আপনাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা কিনা গেস্ট হিসেবে আজকের ক্লাসটাকে এনজয় করছেন। তো আমি রিকোয়েস্ট করব যারা গেস্ট হিসেবে এখানে আছেন তারা যেন ক্লাস লিঙ্কটা অন্যদের মাঝে শেয়ার করে দেন, যাতে করে অন্য কেউ এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আর আমি যেটা বললাম যে আমার সাথে সাথে অবশ্যই রেসপন্স করবেন। সকলকে বলা হয়েছে, আপনারা কি রেসপন্স করবেন? আমরা কি সবাই রেসপন্স করব? জি দাদা। জি সবাই করব, সবাই আমরা কি একটু কথা বলি, একটু জড়তা কাটি, সবাই আমরা রেসপন্স করব। করব। জি দাদা। জি 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসুন, হোয়াট ইজ ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট মিনস গেটিং থিংস ডান। ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে কি? গেটিং থিংস ডান থ্রু আদার পিপল। অন্যের দ্বারা কোনো কিছু করায় আনিলে সেটাকেই ম্যানেজমেন্ট বলে। আমরা যদি ম্যানেজমেন্ট শব্দটাকে ভাঙি তাহলে আমরা কি পাই বলেন তো? কেউ বলতে পারবেন ম্যানেজমেন্ট শব্দটাকে ভাঙলে কি আসবে বলেন তো? কেউ জানেন? আচ্ছা, বলে দিচ্ছি আমি। কেউ যদি জানেন তাহলে পুরস্কার আছে। কেউ জানেন? আমি মনে পড়তেছে না, আপনার থেকেই জানা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ম্যানেজ তাহলে তো আর মনে না পড়লে কি লাভ হইলো? ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট, তারপর কিসে? হ্যাঁ, ম্যানেজমেন্ট। রাইট টেকনিক্যালি আচ্ছা, হয় নাই, হয় নাই। আমি ভাবছি আপনি পারবেন। চলে গেলেন। আমি তো ভাবছি এটা হ্যাঁ হলো ম্যানেজ, তারপর ম্যানেজমেন্ট। মেনটেন হবে এটা, ম্যানেজমেন্ট। কারণ আচ্ছা ওকে 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 ঠিক আছে, ঠিক আছে। কারোটা হয় নাই, এবার আমি বলে দিচ্ছি কেমন। জি দেখেন, বলেন। ম্যানেজ, ম্যান, আর টিতে হচ্ছে ট্যাক্টফুলি। টিতে হচ্ছে কি? ট্যাক্টফুলি। ঠিক আছে, তাহলে ম্যানেজমেন্টের পূর্ণরূপ হচ্ছে ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি, মানে মানুষজনদের টেকনিক্যালি ট্যাক্টফুলি ম্যানেজ করাকেই ম্যানেজমেন্ট বলে। আর তাহলে বোঝা যাচ্ছে যে ম্যানেজমেন্ট মানে আমি নিজে করবো, বিষয়টা এমন না। ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমি অন্যকে দিয়ে করাবো। ঠিক আছে, তাইলে এবার কি? ম্যানেজমেন্টের ফুল ফর্ম হচ্ছে ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি। আর আপনার ম্যানেজার ম্যান তো আছে, ট্যাক্টফুলি বানানো হচ্ছে TACTFULLY। ঠিক আছে, ট্যাক্টফুলি। ওকে, মুছে দিলাম, আমার হাতের লেখা একটু বাজে তো তাই মুছে দিচ্ছি। আচ্ছা দেখেন, এবার হচ্ছে ম্যানেজার অ্যাক্ট অন বিহাফ অফ দ্য ওনার। ম্যানেজার ওনারের হিসেবে কাজ করে ইন দ্য অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনে। তাহলে আমরা ম্যানেজারকে এজেন্ট বলতে পারি। কি বলতে পারি? এজেন্ট বলতে পারি। আর ওনারকে কি বলতে পারি? ম্যানেজার যদি একটা প্রতিষ্ঠানের এজেন্ট হয় তাহলে ওনার কি? প্রিন্সিপাল। ওনার কি? প্রিন্সিপাল। ঠিক আছে, ওকে, প্রিন্সিপাল, ফাইন। আর এই যে ম্যানেজমেন্টকে ওনারের নিয়োগ দিছে কাজ করানো, মানে কাজ, ম্যানেজমেন্টকে ওনারে নিয়োগ দিছে বা ম্যানেজারকে নিয়োগ দিছে কাজ করার জন্য। ঠিক আছে, সে কাজ করাবে অন্যান্য এমপ্লয়ীদেরকে দিয়ে। তাহলে এই যে আপনার ওনার ম্যানেজারকে নিয়োগ দিছে, এটাকে কি বলা হয়? এজেন্সি বলে। কি বলে? এজেন্সি বলে। মানে এই যে আমরা এজেন্সি প্রবলেম বলে একটা বিষয় বলি না, যে এজেন্সি প্রবলেম। এজেন্সি প্রবলেম কাকে বলে? যে একটা জায়গায় ওনারে ম্যানেজারকে নিয়োগ করে, ম্যানেজার তখন ওনারের দিকে দেখার কথা না, ওনারের হয়ে কাজ করার কথা না, কিন্তু ম্যানেজার সবসময় এটা করে না। ম্যানেজার সবসময় তাদের একটা নির্দিষ্ট টার্গেটের মধ্যে কি থাকে? ঘুরতে থাকে। তারা এর বাইরে নিজের থেকে কোনো কিছু ওনারের জন্য করতে চায় না। এটাকে বলা হয় বাউন্ডেড রেশনালিটি। কি বলে? এটা আমরা গত ক্লাসে পড়াইছিলাম। এটা কি বলে? বাউন্ডেড রেশনালিটি। আমার কথাগুলা কি বুঝতে পারতেছেন? এখানে কিন্তু এত কিছু কিন্তু এখানে লেখা নাই। আছে ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি, এখানে এজেন্সি, এখানে এজেন্ট, এখানে প্রিন্সিপাল, এগুলা কিছু এখানে লেখা আছে, পাইতেছেন কিছু? না না। না। তো তার মানে যে কথাগুলো আপনাকে বলা হচ্ছে এগুলো আইদার আপনি মাথায় রাখেন, না হয় আপনি খাতায় রাখেন। বোঝা গেছে? আমি কি ক্লিয়ার? ক্লিয়ার। সবাই কি আমরা কথা বলবো? ইয়েস। কি দাদা এটা কি একটু একজন? যদি বলেন।
হ্যাঁ, একটু যদি দাদা বলেন ভাই। একটু যদি বলতেন আবার ম্যানেজার ট্যাক্টফুলি, এটা আমি একটু খাতায় লিখে রাখতাম। আচ্ছা, ম্যানেজমেন্টের পূর্ণরূপ লেখেন। ম্যানেজমেন্টের পূর্ণরূপ হচ্ছে ম্যানেজ ম্যান ট্যাক্টফুলি। লেখেন ম্যানেজ ম্যান ট্যাক্টফুলি, খাতায় লিখেন। ওকে, এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা কি গেছে, জি এই যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের মধ্যে কে থাকে? ম্যানেজার থাকে। তো ম্যানেজারই তো হচ্ছে অন বিহাফ অফ ওনার কাজ করে, এটা আমরা বলছি না, এই যে অন বিহাফ অফ ওনারে ম্যানেজার কাজ করে। এই যে কাজ করাটা, জি হ্যাঁ, এখানে ম্যানেজার হচ্ছে কাজ করে অ্যাজ অ্যান এজেন্ট। আপনি লিখতে পারেন যে ম্যানেজার অ্যাক্ট অ্যাজ অ্যান এজেন্ট ফয়ার ওনার অ্যাক্ট অ্যাজ এ প্রিন্সিপাল। ঠিক আছে, লিখে রাখতে পারেন যে ম্যানেজার অ্যাক্ট অ্যাজ অ্যান এজেন্ট where owner act as a principal। ঠিক আছে, ওকে জি জি ওকে। এবার চলে আসেন, এতটুকু লিখলেই চলবে। এবার আসেন এখানে, গেটিং থিংস ডান থ্রু আদার পিপল, অন্যান্যদের দ্বারা কোনো কাজ করাইলে সেটাকে বলা হয় ম্যানেজমেন্ট। এবার আসেন অর্গানাইজেশন, এখানে এগুলো দরকার নাই। দেখেন বলছে যে আচ্ছা, অর্গানাইজেশন সম্পর্কে ধারণা দিছে। কি দিছে? an organization কি a social arrangement for the control performance of collective goal। কালেকটিভ গোলের জন্য, যখন কালেকটিভ গোল মানে কি, সবার লক্ষ্য এক থাকতে হবে। একটা অর্গানাইজেশনের সকলের লক্ষ্য থাকতে হবে। কোথায় কি বাধা শুরু হয়েছে? আচ্ছা, হ্যাঁ, কোথায় ছিলাম আমি তাহলে? এ সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট ফর দ্য কন্ট্রোল পারফরমেন্স, যেখানে একজন ওই পারফরমেন্সটাকে কন্ট্রোল করে। কিসের জন্য? কালেকটিভ গোলের জন্য, সবার গোল এখানে এক। দ্য ডেফিনিশন ইটসেলফ সাজেস্ট দ্য নিড ফর ম্যানেজমেন্ট, এটার মাধ্যমে আমরা ম্যানেজমেন্টের নিড বুঝতে পারি। তাহলে হোয়াট ইজ দ্য নিড ফর ম্যানেজমেন্ট? অবজেক্টিভ হ্যাভ টু বি সেট বাই দ্য অর্গানাইজেশন, উদ্দেশ্য সেট করতে হবে ফর দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনের জন্য। somebody has to monitor progress and result to ensure that objectives are met. Somebody has to communicate and sustain corporate value, ethics and operating principles. Somebody has to look after the interest of the organization's owner and other stakeholder। তার মানে কেউ কেউ আছে যারা কিনা আদার স্টেক হোল্ডার এবং অর্গানাইজেশনের জন্য লুক আফটার করবে, যে মূলত অর্গানাইজেশনের যা যা জিনিসপত্র দরকার এগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ইন বিজনেস ম্যানেজার অ্যাক্ট, ম্যানেজার কাজ করে অন বিহাফ অফ ওনার। এখানে আপনি লিখতে পারেন যে অ্যাজ অ্যান এজেন্ট, এখানেই লিখে রাখতে পারেন অ্যাজ অ্যান এজেন্ট, AGENT, এজেন্ট বানান। ঠিক আছে, এরপর হচ্ছে ইন দ্য পাবলিক সেক্টর অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অ্যাক্ট অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, সরকারের হয়ে কাজ করে। পলিটিশিয়ান ইন দ্য ডেমোক্রেসি আর ইন টার্মস অ্যাকাউন্টেবল টু দ্য ইলেক্টোরেট, মানে তারা ডেমোক্রেসিতে যারা পলিটিশিয়ান, তারা যারা ইলেক্টোরেট, তাদের উপরে অ্যাকাউন্টেবল থাকে। তাহলে ইলেক্টোরেট বলতে কাদেরকে বুঝাইছে? কাদেরকে বুঝাইছে বলেন তো? কি হলো ভাই, একটু বলেন, ভুল হলে ম্যানেজার, হোক না, আপনারা আমার কথা। এটা ভাই ম্যানেজার। ম্যানেজারকে জনগণ, জনগণ কাদেরকে জন বুঝাইছে? জনগণকে বুঝাইছে। কেমন? তাইলে এখানে পাবলিক। ইলেক্টোরেট মানে হচ্ছে পাবলিক, পাবলিক, বুঝছেন? জি তাইলে যারা যারা আসলে মানে এই যে ধরেন আপনি কোন একজনকে এবার সামনে প্রাইম মিনিস্টার বানাইবেন, তাইলে ওই প্রাইম মিনিস্টারকে আপনার প্রতি অ্যাকাউন্টেবল না? আপনি তার ভোটে প্রাইম মিনিস্টার হইছেন, ঠিক আছে নি? যদিও পাবলিক। হওয়ার পরে সেটা আমরা জানি না, সেটা নিয়ে আমরা এখন কথা বলতে যাবো না। তো এখন আপাতত কেউ নাই, তো আমরা এখন বলতেই পারি, তাই না? দেখেন, তো এখানে বলছে যে ইলেক্টোরেটদের উপরে অ্যাকাউন্টেবল থাকে, কেমন? পলিটিশিয়ানরা। এবার আসেন, organization might be set by its owner, organization the acha more of the objectives of the public sector organization might be set by the owners, okay, অর্থাৎ the government rather than by manager। মানে একটা পাবলিক সেক্টরের অবজেক্টিভ গুলো ওনারদের দ্বারা কি হয়? সেট ম্যানেজিং। করা থাকে, মানে ওনারা অবজেক্টিভ সেট করে দেয় যে আমার প্রতিষ্ঠানের জন্য আমার উদ্দেশ্য হবে এটা, ঠিক আছে? আর এখানে রেদার দেন ম্যানেজার, মানে ম্যানেজার ছাড়া, মানে ম্যানেজাররা এটা ডিসাইড করে না, ডিসাইড কারা করে?
গভর্নমেন্ট। ওনাররা করে, ক্লিয়ার? ওনার ওনাররা করে যে আমার এই এটা প্রতিষ্ঠানের বুঝি নাই। অবজেক্টিভস কি থাকবে সেটা কারা ডিসাইড করে? ওনাররা ওনার ডিসাইড করে, ক্লিয়ার? জি clear, আমরা কি কিন্তু বুঝতে আবার পারতেছি একটু সবকিছু? বলবেন, আবার একটু কোনটা বলবেন আবার বলতাম? ওনার কোনটা আবার বিষয় বলতাম? ওনার হুম? বিষয় নিয়ে একটু আবার বলবেন। ওনার ওনার মানে তো হচ্ছে মালিক, তাই না? তো একটা প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিটা কি হবে বা ওইখানকার অবজেক্টিভসটা কি হবে, যে আমার একটা প্রতিষ্ঠান আমি পরিচালনা করতে যাচ্ছি, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সেট করে দিবে হচ্ছে ওনার, ঠিক আছে? যে কেন এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে সেটা সেট করবে ওনার, আচ্ছা ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, আসেন এরপরে কি বলছে আমরা এখন জানবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, ডেলিগেশন খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? একটু পরে দেখবেন। পাওয়ার থেকে তো আসেই, যে কোনটারে কোন পাওয়ার বলে, খুব মন দিয়ে শুনেন। হ্যাঁ, সেখান থেকে আমি প্রথমত বলবো যে যারা এই মুহূর্তে থেকে একটা কিছু মিস করবেন না, এখন যা বলবো সেখান থেকে প্রশ্ন আসবে। আর এই পয়েন্ট জায়গায় সেকশন ওভারভিউতে আমি কোনো কিছু দাগাচ্ছি না, ইরিলেভেন্ট কথাবার্তা বলবেন না, ঠিক আছে? আমি সেকশন ওভারভিউ থেকে কিছু দাগাচ্ছি না, ডিরেক্ট টপিকে চলে যাচ্ছি। আসেন, প্রথম হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে কি? পাওয়ার হচ্ছে দ্য অ্যাবিলিটি টু গেট থিংস ডান। আপনি কোনো একটা কাজকে করাইতে পারেন, আপনি করতে পারেন না, আপনি কি করতে পারেন? করাইতে পারেন, এটাকেই বলা হয় পাওয়ার, ঠিক আছে? তাহলে কোন একটা কিছু করানোর অ্যাবিলিটিটাকে পাওয়ার বলে, করান না, ঠিক আছে? এবার দেখেন, এখানে পাওয়ারকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে কোয়েরসিভ পাওয়ার, একটা হচ্ছে রিওয়ার্ড পাওয়ার যেটাকে আবার রিসোর্স পাওয়ারও বলা হয়, একটা হচ্ছে লেজিটিমেট পাওয়ার যেটাকে পজিশন পাওয়ারও বলা হয়, একটা হচ্ছে এক্সপার্ট পাওয়ার, একটা হচ্ছে রেফারেন্ট পাওয়ার যেটাকে পার্সোনাল পাওয়ারও বলা হয়, আর একটা হচ্ছে নেগেটিভ পাওয়ার। এবার আসেন প্রথমটা, কোয়েরসিভ পাওয়ার। কোয়েরসিভ পাওয়ার কাকে বলা হচ্ছে? দ্য পাওয়ার অফ ফিজিক্যাল ফোর্স অর পানিশমেন্ট। তার মানে ধরেন কোনো একটা জায়গায় আপনি কাউকে শাস্তি দিতে পারেন, এই ধরনের ক্ষমতা আপনার থাকলে তখন সেটাকে বলা হয় কোয়েরসিভ পাওয়ার, ঠিক আছে? এখন ফিজিক্যাল পাওয়ার শুধু যে ডান্ডা দিয়ে বাড়ি দিবেন বিষয়টা এমন না। আপনি যদি কাউকে মক করেন, ধরেন কোন একজন ব্যক্তি, তাকে আপনি ইনসাল্ট করতেছেন, এটাও আপনার কি? কোয়েরসিভ পাওয়ার। মানে আপনি কোনো খারাপ কিছু করার যদি আপনার মধ্যে ক্ষমতা থাকে তখন সেটাকে কোয়েরসিভ পাওয়ার বলে। আমি কি বুঝাইতে পারছি? দাদা খারাপই Clear? হইতে হবে, ভালো মানে খারাপই হ্যাঁ, হইতে না হবে না, কিন্তু ভালোটা আছে, ভালোটাও আছে তো। না না কোয়েরসিভ পাওয়ার মানে খারাপটা। না না হ্যাঁ বলেন। খারাপটাই হইতে হবে। হ্যাঁ, খারাপটাই হইতে হবে, খারাপটাই বাস, হইতে ঠিক হবে। আছে। আপনি কোনো খারাপ কিছু করার ক্ষমতা আপনার থাকলে সেটারে আপনার কোয়েরসিভ পাওয়ার বলে। আর ভালো কিছু করার, এবার ধরেন কেউ একজন খারাপ করছে, আপনি তারে কি করছেন? কান ধরে উঠবস করাইছেন, আপনি তারে ডান্ডা দিয়ে বাড়ি দিছেন, কিংবা আপনি বলছেন ছি 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 ছি, এটা তুমি কি কইলা, কি এটা তো মানে পুরা গরুর কাজ করছো, ছাগলের কাজ করছো, এগুলো আপনি তারে বলতেছেন। এই যে বলার অধিকার আপনারে দিছে বা এই অধিকারটা আপনার আছে, এটারে বলে কোয়েরসিভ পাওয়ার। বুঝছেন আপনি? জি এবার ধরেন কেউ ভালো কাজ করছে, তারা যদি বলেন ইয়েস, ব্রাভো, কিংবা হুররা, আপনি এই কাজটা করছেন, হ্যাঁ আপনারা তো মিষ্টি খাওয়ানো উচিত, আপনারা তো পুরস্কার দেওয়া উচিত, এটাকে বলা হয় রিওয়ার্ড পাওয়ার। এটাকে কি বলে? reward পাও। রিওয়ার্ড পাওয়ার। এখানে পাওয়ারের ভ্যারাইটি বোঝানো হইতেছে, ঠিক আছে? তাহলে আপনি যদি কাউরে কোনো কিছু, এই যে ফিজিক্যাল পাওয়ার ইজ রেয়ার বিজনেস, ইন্টিমিডেশন মে ফিচার, এখানে হচ্ছে ওয়ার্ক প্লেস বুলিং অলসো কনসিডার্ড অ্যাজ কোয়েরসিভ পাওয়ার। এবার আসেন রিওয়ার্ড পাওয়ার। রিওয়ার্ড পাওয়ার কি? বেসড অন কন্ট্রোল ওভার ভ্যালুড রিসোর্সেস। এবার আপনি ধরেন কোথাও কারো জায়গায় কোনো কিছু রিওয়ার্ড দিচ্ছেন, সেটা ফিনান্সিয়াল হোক বা অন্য কোনো রিওয়ার্ড হোক, তখন সেক্ষেত্রে এটা বলা হবে যে আপনার রিওয়ার্ড পাওয়ার আছে। তাহলে রিওয়ার্ড পাওয়ারটা কি? ভালো গুণ, ঠিক আছে? কোয়েরসিভ পাওয়ার যে খারাপ গুণ বিষয়টা এমন না, আপনার কোয়েরসিভ পাওয়ার আপনার মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনার মধ্যে সবকিছুই থাকা ভালো। মানে বিষয়টা এমন না যে আপনার মধ্যে এটা আছে ওইটা নাই, এটা ভালো ওইটা খারাপ, বিষয়টা এমন না। সিচুয়েশন হ্যান্ডেল করতে গেলে সকল ধরনের পাওয়ার থাকা দরকার। বোঝা গেছে? এবার আসেন লেজিটিমেট পাওয়ার। এটাকে কি বলছে? অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকুলার পজিশন ইন দা অর্গানাইজেশন। ধরেন আপনাকে কোনো একটা পজিশন আপনি আছেন, তখন আপনি কোনো একটা পাওয়ার হোল্ড করেন, পজিশন থেকে সরাই ফেললে আপনার আর পাওয়ার নাই। ফর এক্সাম্পল ধরেন আপনি নোবেল প্রফেশনাল একাডেমিতে কোনো একটা সাবজেক্টের প্রাইভেট পড়ান, আপনি পড়ান, আমি আপনাকে বলছি যে এই ব্যাচ আপনি পড়াইবেন। ধরেন তারিকুল ইসলাম ভাই, ওনারে বলা হয়েছে যে ভাই এবার বিজনেস ফাইন্যান্স ক্লাস আপনি নিবেন, তাইলে এই মুহূর্তে আপনি যে পাওয়ারটা পাইছেন এটারে বলে কি? লেজিটিমেট পাওয়ার। এখন আমি যদি পরের বার বলি না ভাই এবার আপনি নিতে পারবেন না, তাহলে কি আপনি 80 ক্লাস নিতে পারবেন? না না। তার মানে লেজিটিমেট পাওয়ার মানে হচ্ছে কোনো একটা কিছু করার ক্ষমতা,
যেটা কিনা ওই পোস্টে থাকাকালীন অবস্থায় কারো কাছে থাকে, সেটারে বলে লেজিটিমেট পাওয়ার। বুঝছেন এবার? ক্লিয়ার? হ্যালো? জি ভাই ক্লিয়ার। জি ভাই জি এখন ধরেন কথার কথা, এই যে আসিফ আসিফ মাহমুদ নাকি সজীব ভুইয়া, ধরেন উনি এখন এই মুহূর্তে কি আছে, উপদেষ্টা হিসেবে আছে। তো উনি ওনার মতো করে অনেক কাজ করতেছে না? এখন 2 দিন পরে এখান থেকে রিসেন্টলি বাইরে গেলে কি আবার গিয়ে ওইখানে এগুলো করতে পারবো? না না। তার মানে ওইখানে থাকা অবস্থায় উনি যে পাওয়ারটা পাইতেছে ওইটাই হচ্ছে ওনার লেজিটিমেট পাওয়ার, যেটাকে পজিশন পাওয়ার বলে। বুঝছেন এবার? ওকে, কিন্তু ফাইন। এবার হচ্ছে কি এক্সপার্ট পাওয়ার। এক্সপার্ট পাওয়ার কারে বলে? বেসড অন এক্সপেরিয়েন্স, কোয়ালিফিকেশন এন্ড এক্সপার্টিস। এটা মানে হচ্ছে কি, ধরেন আপনি কোন একটা বিষয়ে জানেন, এখন আপনি ওই কাজটা করতে পারবেন। যদি না জানেন তাহলে কি পারবেন? না না। এখন ধরেন আমি আজকে আপনাদেরকে পড়াচ্ছি, এখন আমি যদি কিছু না পারি তাহলে আপনাদেরকে আমি পড়াইতে পারবো না না? তাইলে এক্সপার্ট পাওয়ার হচ্ছে সেই পাওয়ার যখন আপনার ওই কাজটা করার মতো যোগ্যতা থাকে, তখন আপনাকে সেটা বলে এক্সপার্ট পাওয়ার। বোঝা গেছে? জি ঠিক আছে, এটা কিন্তু ক্ষমতা বলে আসে না, এটা নিজ যোগ্যতায় আসে। ক্লিয়ার? আর লেজিটিমেট পাওয়ার আসে কি বলে? ক্ষমতা বলে। এটা থাকলে আছে, না থাকলে নাই, শেষ। এবার আসেন রেফারেন্ট পাওয়ার। রেফারেন্ট পাওয়ার কাকে বলে? যেটাকে বলে ক্যারিশমেটিক পাওয়ার। কি বলে? কারিশমাটিক ক্যারিশমেটিক পাওয়ার। এবার ক্যারিশমেটিক পাওয়ার কাকে বলে? এই যে ধরেন আমি আপনাদেরকে বলতেছি যে ভাই, এ কি হইলো, আপনারা আমার কথা শুনতেছেন? জি 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 কিছু যাচ্ছে এই যে মাত্র একজন কথা কয়, মাত্র কি একজন শুনতেছে? জি ভাই শুনতেছি জি ভাই। জি শুনতে কয়জন শুনতেছে? দেখি কথা বলেন, আওয়াজ দেন, কয়জন শুনতেছেন আপনারা? সবাই 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 শুনতেছি। জি জি সবাই শুনতেছি। সবাই কি শুনতেছি? আমরা কথা বলবো সবাই সবাই। জি জি আচ্ছা, জি জি এই যে ধরেন, এখন ধরেন কথার কথা, ধরেন রাস্তার মধ্যে একটা পাগল আছে, যদি বলে এই আপনারা কি আমার কথা শুনতেছেন, এখন ধরেন ওই পাগলও কিন্তু বলতেছে, আপনারা ওই পাগলের কথাও শুনতেছেন, আর আপনারা কি সবাই ওই জায়গায় কথা বলবেন, হ্যাঁ ভাই শুনতেছি শুনতেছি, বলবেন এই কথা? না না বলবেন কি? না। তো এই যে আমি বলতেছি আর আপনারা সবাই আমার সাথে কথা বলতেছেন না? বলতেছেন? জি কিংবা আমি যে আপনাদেরকে বলতেছি, আপনারা ক্লাসের মধ্যে ঢুকে আছেন, ক্লাস থেকে বাইরে হইতেছেন না, তাই না? এই অনামিকাশা আবার কি শেয়ার করে ফেলছেন। হ্যালো? আচ্ছা, এখন কি স্ক্রিন আমারটা দেখা যায়? না দেখেন তো। না আপনারটা দেখা না ভাইয়া। যাচ্ছে না এখন দেখা যাচ্ছে এবার দেখা যায়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখেন। আচ্ছা দাঁড়ান, আমি আগে এটা ঠিক করিনি। 1 মিনিট পর আবার কোন সময় কি শেয়ার হয়ে যায়। ওয়েট, সেটিংস। ওকে, ক্লিয়ার তো না? এখন আর কেউ চাইলেও দেখা যাবে না অন্যেরটা, দেখেন। ওকে। তো এই যে ধরেন আমি আপনাদেরকে বলতেছি আর আপনারা আমার কথা মন দিয়ে শুনতেছেন, আমি যদি বলি কতে কলা, এখন আপনারা এই ক্লাস থেকে বাইরে যাবেন না? তাও তো শুনবেন। এটারই বলে কি? ক্যারিশমেটিক পাওয়ার। এখন আমি যাই বলবো আপনাদেরকে আমার কথা দ্বারা ক্লাসের ভিতরে ঢুকে রাখছি, এটারে বলে কি? ক্যারিশমেটিক পাওয়ার। ক্লিয়ার? জি কথা ক্লিয়ার। কিন্তু বলতে হবে। এই যে এখন যদি জি বলেন জি না দাদা আমরা প্রমাণ করে দিব আপনার ক্যারিশমেটিক পাওয়ার নাই, তাইলে আমরা কথা কইতাম না। তো তাহলে তো কিছু করার নাই, না কথা বললে আপনারা ঢুকবেন, আমি জায়গায় বসে থাকবো। ঠিক আছে? এবার আসেন নেগেটিভ পাওয়ার। নেগেটিভ পাওয়ার কি? দা পাওয়ার টু ডিসরাপ্ট অপারেশন। এখন ধরেন আমি এই যে কি মাত্র কি বলছি, যে আপনারা যদি কথা না বলেন আমি কি গমু, এই ক্লাস বাদ, শেষ, সব বন্ধ, শেষ, সব বাদ, এ কথা বলে আজকে ক্লাস বাদ হয়ে যাবো। তাইলে এটা হচ্ছে কি? নেগেটিভ পাওয়ার। পাওয়ার তার মানে নেগেটিভ পাওয়ার কাকে বলে? কোনো একটা ক্লাস বা যে কোনো কিছু, এটা কেউ চাইলে বাদ করে দিতে পারে, যে বাদ, আজকে কিছু হবে না। এখন আমি যদি বলি কিছু হবে না, আপনারা কি বলবেন এই না হলে আপনারা ডান্ডা দি পিটামু? এটা পারবেন আপনারা? বা আপনাদের কথা কি আমি ক্লাস নিতে বাধ্য 100%? না নাকি বাধ্য? না। আমি যদি বলি ক্লাস বাদ, তাহলে বাদ, শেষ। না এটাই হচ্ছে এখানে কি? নেগেটিভ পাওয়ার। বোঝা গেছে? তাইলে এবার আমরা কি 6টা পাওয়ার বুঝতে পারছি? এগুলা কিন্তু জি সিনারিও আকারে আসে, এখন আর আগের মতো সহজ আসে না যে লাইন একটা তুলে দিয়ে বলবো যে হ্যাঁ বলেন এটার সংজ্ঞা উঠে দিছে, এটা কোন পাওয়ারের সংজ্ঞা দিছে, এমন না। এখানে একটা কাহিনী তুলে দিবে, এই কাহিনী তুলে দিলে তারপর আপনাকে এটা বুঝতে হবে যে এটা কোন পাওয়ার। এবার আমি যদি বলি যে ধরেন একটা একটা করে জিজ্ঞেস করে আপনারা উত্তর দিবেন, ঠিক আছে? ধরেন কথা কথা আমার আইসিডি ক্লাস কন্ট্রোলারের দায়িত্ব দিছে,
কেমন কিসের দায়িত্ব দিছে? লেজিটিমেট ক্লাস কন্ট্রোলারের। যে আমি দেখুন যে ক্লাস কে করতেছে, কেমনে করতেছে, ঠিকঠাক আছে নি, স্টুডেন্ট ঢুকে নি না বাইরে যায় নাই, কথাবার্তা বলে না নাকি শুধু হাজিরা দেওয়ার জন্য ভিতরে জয়েন হয়ে বসে থাকে। তো এখন এটা আমি কন্ট্রোল করব, এটা আমার কোন পাওয়ার? পজিশন পাওয়ার। legitimate for লেজিটিমেট পাওয়ার বা পজিশন পাওয়ার। গুড। এবার ধরেন এই যে আমি ধরেন কোন একটা ক্লাস, হ্যাঁ, ওই ক্লাসে কোনটা ঠিকঠাক মতো হচ্ছে কিংবা হচ্ছে না এটা আমি ভালো করে নজরদারি করতেছি, করে এরপরে যারা যারা ক্লাসে উত্তর দিচ্ছে তাদেরকে বলতেছি পুরস্কার দিমু, এটা কোন পাওয়ার? রিওয়ার্ড বা রিসোর্স পাওয়ার। এটা কি? রিওয়ার্ড বা রিসোর্স পাওয়ার। ঠিক আছে, ওকে। এবার ধরেন কোন একটা ক্লাসে স্টুডেন্টরা চুপচাপ করে বসে থাকে, ঠিক আছে নি, স্টুডেন্টরা কি করে? চুপচাপ করে বসে থাকে, কেউ কোনো কথা বলে না। এখন কেন কথা বলতে পারতেছে না এটা আমি খুঁজে বাইর করতেছি, তাইলে এটা আমার কোন পাওয়ার বলেন তো? expert power এক্সপার্ট পাওয়ার। গুড। ঠিক আছে, এবার ধরেন একটা হয়েছে কি আমি কেন কারণ বের করছি যে স্টুডেন্টরা কেন কথা বলে না, এটা হচ্ছে আমার এক্সপার্ট পাওয়ার। এবার কারণ বের করে এবার আমি সবাই যেন কথা বলে এটার জন্য সুন্দর করে ক্লাস নিতেছি, সবাই আমার ক্লাসে ইয়েস ইয়েস ভাইয়া হুররা করতেছে। এই জায়গায় আমি কোন পাওয়ার খাটাইছি? ক্যারিসমেটিক পাওয়ার বা রেফারেন্ট পাওয়ার, তাই না? এখানে রেফারেন্ট পাওয়ার, পার্সোনাল পাওয়ার, ক্যারিসমেটিক পাওয়ার এক কথা বলে। কেমন? ক্লিয়ার? এবার আমি বলছি যারা যারা কথা বলেন না, কি কথা বলেন না তাদেরকে ক্লাস থেকে বাইর করে দিব, ঠিক আছে নি? তাইলে এটা কোন পাওয়ার আমার? coercive power হ্যাঁ? এটা এটা হচ্ছে কোয়েসিভ পাওয়ার, একদম প্রথমটা। এটা কোনটা? একদম Coercive প্রথমটা। হ্যাঁ, এবার আমি যদি বলি যে দুত্তরে কেউ কোনো কথা কয় না, ক্লাসিক হয়ে যান না বাচ্চা, এটা কোন পাওয়ার? নেগেটিভ পাওয়ার। নেগেটিভ পাওয়ার। তাহলে ক্লিয়ার তো সবাই নাকি? জি, আবার একটু রিপ্লে করবেন 6টা টপিকস গুলো, মানে কনসেপ্ট মনে কেন রাখেন। মনে আছে? এতক্ষণ কি আমি করছিস? আর মনে রাখা লাগবে না, না দরকার এতক্ষণ যদি একটা মিনিট হলে তো ঠিক। মনে রাখেন, একটু বলেন, বেশি চাই না, আপনি বলতে ঝড়ে বেগে যান, জাস্ট আমি মাথায় রাখবো। কোয়েসিভ পাওয়ার হচ্ছে আমি কোনো কিছুতে পানিশমেন্ট দিতে পারবো, এটা হচ্ছে আমার কি কোয়েসিভ পাওয়ার। রিওয়ার্ড পাওয়ার হচ্ছে আমি কাউরে পুরস্কৃত করতে পারবো, এটা আমার রিওয়ার্ড পাওয়ার। লেজিটিমেট পাওয়ার হচ্ছে কোনো একটা পজিশনে আমারে বসাইছে, ওই পজিশনে থাকাকালীন আমি পাওয়ার খাটাতে পারবো, এমন বাইর করে দিছি আমি বাদ, এটা হচ্ছে আমার কি লেজিটিমেট পাওয়ার। এক্সপার্ট পাওয়ার হচ্ছে এটা বিল্ট ইন আমার কাছে আছে, আমি জানি, এটা আমার কি এক্সপার্ট পাওয়ার, ওই বিষয়ে আমার কোয়ালিটি আছে। রেফারেন্ট পাওয়ার হচ্ছে এটাও আমার ভিতরে আছে, এটা মানুষে আমি মজায় রাখতে পারি, জমাইতে পারি, কথা বললে মানুষ আমার কথা শুনবে, এটা হচ্ছে আমার কি ক্যারিসমেটিক পাওয়ার বা রেফারেন্ট পাওয়ার। ঠিক আছে, ওকে। এক্সপার্ট পাওয়ার হচ্ছে আমার জ্ঞান সংক্রান্ত পাওয়ার। এক্সপার্ট পাওয়ার আর ক্যারিসমেটিক পাওয়ার মধ্যে পার্থক্য আছে, ক্যারিসমেটিক পাওয়ার কিন্তু জ্ঞান সংক্রান্ত পাওয়ার নয়। ধরেন একটা কথার কথা, আজকে যদি বলা হয় যে নোবেল শাহ কি সবকিছু জানে, সবকিছু পারে, উত্তর হচ্ছে না, কিন্তু নোবেল শাহ কি ক্লাস জমাইতে পারে, উত্তর হচ্ছে হ্যাঁ। তো তার মানে আমার কিন্তু দোনোটা আছে, কিন্তু কোন পাওয়ারটা বেশি আছে? ক্যারিসমেটিক পাওয়ারটা বেশি আছে। কারণ আমি কি কোন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থেকে বেশি জানি? মোটেই না, এটা আমি বলতেছি, আমি মোটেই বেশি জানি না, কিন্তু আমি জানি যে কিভাবে স্টুডেন্টরা ইয়ে করাইতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কি রেফারেন্ট পাওয়ার বা ক্যারিসমেটিক পাওয়ার। তাইলে এক্সপার্ট পাওয়ার হচ্ছে আমার জ্ঞান থেকে আসে, আর ক্যারিসমেটিক বা রেফারেন্ট পাওয়ার হচ্ছে আমার বিহেভিয়ার থেকে আসে। বোঝা গেছে? এবার হচ্ছে রেফারেন্ট পাওয়ার তো বুঝি গেছি, আর নেগেটিভ পাওয়ার কোনটা? মানে যে কোনো অপারেশন বন্ধ করতে পারবো। তাহলে একটা জিনিস দেখেন, আপনারা কোয়েসিভ পাওয়ার আর নেগেটিভ পাওয়ারের মধ্যে ভেজাল লাগাই দিয়েন না। নেগেটিভ পাওয়ার হচ্ছে কোনো কিছুর অপারেশন বন্ধ করার ক্ষমতা, আর কোয়েসিভ পাওয়ার হচ্ছে শাস্তি দেওয়ার ক্ষমতা। বোঝা গেছে? ক্লিয়ার তো? হ্যাঁ, শেষ। আর বলিয়েন না যে না ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে কি অথরিটি। দেখেন আমি যা বলছি পাওয়ার থেকে প্রশ্ন আসবে, শিওর প্রশ্ন আসবে, এই কারণে বারবার আরেকবার বলাতেও বলছি। দেখেন অথরিটি কি? দ্য রাইট টু ডু সামথিং, কোনো কিছু করার অধিকার, or to ask someone else to do it and expect it to be done। তার মানে এখানে কি, আমার যদি কোনো কিছু করার অধিকার থাকে অথবা কাউকে কোনো কিছু করানোর জন্য বলার অধিকার থাকে, তখন সেক্ষেত্রে আমাকে সেটাকে আমার অথরিটি বলে। তার মানে কি,
ধরেন আমি নিজে কোনো কাজ করতে পারি, এই যে ধরেন আমি যদি বলি আজকে বিজনেস ফাইন্যান্স ক্লাস আমি নিব, আমি কি পারি? পারেন। পারি। আবার ধরেন আমি যদি বলি যে আচ্ছা আমার বদলে আজকে আরেকজন ক্লাস নিব, এটা কি আমি পারি? এটাও পারেন। এটাও পারি। তার মানে এখানে আমার অথরিটি আছে। ক্লিয়ার এবার? তাহলে অথরিটি মানে হচ্ছে টু দ্য রাইট টু ডু সামথিং অর টু আস্ক সামওয়ান এলস টু ডু ইট, অর্থাৎ হয় নিজে কিছু করা অথবা আরেকজনরে করার জন্য বলতে পারা। এই দোনোটা পাওয়ার যখন মানে পাওয়ার না, এই দোনোটা যখন ক্ষমতা কারো কাছে থাকে, রাইট মানে অধিকার যখন কারো কাছে থাকে, তাহলে বুঝতে হবে যে তার অথরিটি আছে। বুঝা গেছে? ক্লিয়ার? ফাইন। জি কথাও বলো। হ্যাঁ দেখেন, এবার হচ্ছে কি রেসপন্সিবিলিটি আর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। দেখেন রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি একটা একটা মুদ্রার রিপিট দোনোটা পাশাপাশি থাকবো। মানে রেসপন্সিবিলিটি যদি কোনো জায়গায় থাকে, অ্যাকাউন্টেবিলিটিও সেই জায়গায় থাকবো। বোঝা গেছে? তার মানে দোনোটা একসাথে থাকবো। এমন কোথাও হইতো না যে রেসপন্সিবিলিটি আছে অ্যাকাউন্টেবিলিটি নাই। কি তাইলে প্রথম স্টেজ হচ্ছে রেসপন্সিবিলিটি, সেকেন্ড স্টেজ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। তাহলে রেসপন্সিবিলিটি কি? দ্য অব্লিগেশন a person has to fulfill a task which they have given। তার মানে রেসপন্সিবিলিটি মানে হচ্ছে ধরেন কাউরে কোনো একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, কেমন তার ওই কাজটা করতে বাধ্য না সে। ধরেন আজকের ক্লাস আমি নিলাম না, আমি ধরেন আমি চাইলে নিতে পারি, আবার আমি আরেকজনরে এই ক্লাসটা করার দায়িত্ব দিতে পারি। এখন আমি নিই বা আমি একজনরে করার দায়িত্ব দিই, দুইটাই হচ্ছে আমার কি? পাওয়ার। পাওয়ার, পাওয়ার বুদ্ধি, অথরিটি। Authority. এটা কি? অথরিটি। এই গন্ডগোল করিয়েন না, পাওয়ারের পরের স্টেজে আছি আমরা, ঠিক আছে নি? আচ্ছা এখন ধরেন এবার আমি যারে দায়িত্বটা দিছি যে ভাই তুই ক্লাস নে, আমি আজকে পারতাম না, ঠিক আছে? বা কোনো একজন আপুরে বলছি যে আপু আজকে আপনি ক্লাস নেন, আমি আজকে পারতাম না। এখন আপুরে যখন আমি যেটা দিলাম, এখন আপুর তো এই কাজটা করতে বাধ্য না আপু? বাধ্য কিনা? ইট ইজ দ্য অব্লিগেশন টু ডু দ্য টাস্ক বা টু টেক দ্য ক্লাস। তাইলে এই অব্লিগেশনটা হচ্ছে আপুর রেসপন্সিবিলিটি। এটা কি? আপুর রেসপন্সিবিলিটি। এখন যদি আপু না করে তাইলে কি আপু আমারে কৈফিয়ত দিব না? যে ধরেন আপু কোনো কারণে ক্লাসটা করাইলো না, আমি তারা দায়িত্ব দিলাম, তাহলে আমি কি তারা বলতে পারবো না কি আপনি ক্লাস করান নাই কেন? তাইলে এই জায়গায় উনি আমাকে এটার জন্য কৈফিয়ত দিবে না? দিবে। তাহলে এটা হচ্ছে আপুর অ্যাকাউন্টেবিলিটি। উনি যে আমাকে কৈফিয়তটা দিবে যে কেন উনি ঠিকমতো ক্লাস করাইলো না, এটা হচ্ছে ওনার কি? অ্যাকাউন্টেবিলিটি। তাহলে অ্যাকাউন্টেবিলিটি কিসের কারণে জন্মায়? রেসপন্সিবিলিটির কারণে। রেসপন্সিবিলিটির কারণে। ক্লিয়ার? জি। The person's liability to be called to the person's liability to be called to account for fulfillment of tasks they have been given by person with a legitimate interest in the matter। আচ্ছা এখন ধরেন আমি যে আপুরে ক্লাসটা করার দায়িত্ব দিছি এবং আপু যে ক্লাসটা করবো, এখানে কোন পাওয়ার পাইছে আপু বলেন তো? অথরিটি। আরে এটা একটা পাওয়ার পাইছে, লেজিবিলিটি পাওয়ার পাই। লেজিটিমেট পাওয়ার। কি পাইছে? সরি ক্লিয়ার তো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে হইব? না ভুলি। ক্লিয়ার? হ্যাঁ এবার আসেন ইন টার্মস রিফ্লেক্ট। তাহলে দ্য টার্মস রিফ্লেক্ট টু সাইড অফ দ্য সেম কয়েন। তাহলে এটা দ্বারা একই কয়েনের দুই পার্ট বোঝায়। তার মানে যেখানে রেসপন্সিবিলিটি থাকবে ওইখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে। এবার আসেন তাইলে অ্যাকাউন্টেবল টু কার পাশে থাকে? অ্যাকাউন্টেবল টু সুপেরিয়র। তার মানে কে কার প্রতি অ্যাকাউন্টেবল থাকে? নিচের জন উপরের জনের প্রতি না উপরের জন নিচের জনের প্রতি? নিচের জন উপর জনের প্রতি। এক্স্যাক্টলি, নিচের জন উপরের জনের প্রতি অ্যাকাউন্টেবল থাকে। ক্লিয়ার? ওকে। এবার আসেন ডেলিগেশন। এখন ধরেন আমি কোনো একটা কাজ করতে বসছি, আমার একলা পারতেছি না, ভালো লাগতেছে না। এখন আমি কি কইছি যে ঠিক আছে আজকে আমরা ক্লাসটা আমরা বানাই দিমু কি গ্রুপ স্টাডি। ধরেন আজকে আমি বললাম আজকে ক্লাসে কি বানামু? গ্রুপ স্টাডি। এখন আমাদের এখানে যত মানুষ আছে একজন একজন করে আমি নাম ধরে ডাকমু, ডাকার পরে বলমু যে ভাই আমার না গলা ব্যথা করতেছে, পারতেছি না আপনাদের ক্লাস নিতে, এত চিল্লা ফাল্লা করতে পারতেছি না। তাইলে যেহেতু এত চিল্লা ফাল্লা করতে পারতেছি না, এখন আমি কি করুম? এভাবে করে কাটছর ধরে টান দিব আর একজনের নাম নিব, সেই জিনিসটা আলোচনা করবে। তাহলে কি হইলো? আমার এই পুরা কাজটা টুকরে টুকরে হয়ে গেছে না? হয়েছে? এই যে টুকরা টুকরা করে আমার একার কাজটা আমি সবার মধ্যে বন্টন করে দিছি, এটারে বলে ডেলিগেশন।
তার মানে হোয়াট ইজ ডেলিগেশন? ডেলিগেশন মানে হচ্ছে সাবঅর্ডিনেটের কাছে কাজকে ভাগ করে করে দেয়া, এটাকে ডেলিগেশন বলে। ক্লিয়ার? ক্লিয়ার? এখন আমি কি আমার সিনিয়রে কইতে পারবো যে আমি কাম টুকরা করে দিতেছি আপনি করেন? না পারমু না। না। তার মানে ডেলিগেশন শুড বি টু দা কি হায়ার অথরিটি নাকি লোয়ার অথরিটি? লয়ার আছে। লোয়ার অথরিটি, লয়ার ন কিন্তু লোয়ার অথরিটি। ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এবার হচ্ছে কি দ্য প্রিন্সিপালস অফ ডেলিগেশন ইজ দ্যাট এ ম্যানেজার মে মেক সাবঅর্ডিনেট রেসপন্সিবল ফর ওয়ার্ক। তার মানে ম্যানেজার তার সাবঅর্ডিনেটের কাছে দায়িত্ব ভাগ করে দিবে, বাট কিন্তু দে রিমেইন অ্যাকাউন্টেবল, কিন্তু তাও তারা অ্যাকাউন্টেবল থাকবে টু দেয়ার ওন ম্যানেজার ফর এনশিওরিং দ্যাট দ্য ওয়ার্ক ইজ ডান অ্যান্ড দে রিটেইন ওভারঅল রেসপন্সিবিলিটি। তার মানে ধরেন আমি কোন একজনকে একটা কিছু দায়িত্ব দিছি, হ্যাঁ, তো আমি ধরেন 10 জনের মধ্যে ভাগ করে দিছি। 10 জনের মধ্যে আমি কি করছি, বা ধরেন আমি আরেকটু উদাহরণটারে পেঁচাই, আমি একজনের দায়িত্ব দিচ্ছি ক্লাস নেয়া, সে হয়েছে ফাঁকিবাজ। তো সে নিজে পুরাটা করতে পারবো না, সে কইছে যে কি দেখি আমি মুড়ি চাওয়াই, আপনারা কথা কন, দেখি আগে তুমি বলো, এরপরে তুমি বলো, এরপরে তুমি বলো, এভাবে করে দায়িত্ব দিয়ে দিছে আপনারা যতজন ক্লাসে আছেন সবাইরে। তাইলে সে যে কাজটা করছে এটারে বলে ডেলিগেশন, ডেলিগেশন অফ অথরিটি। সে যে কাজটা করছে এটা কি ডেলিগেশন অফ অথরিটি করে দিচ্ছে। এখন ধরেন যে কাজটা আমি তারে করার দায়িত্ব দিছি, আমি কি এটা আপনাদের সবার থেকে বুঝ নিমু নাকি শুধু তার থেকে নিমু? তার থেকে নেওয়া হবে। শুধু তার থেকে নিব। সে আপনাদেরকে দিছে না সে একা করবে, এটা আমার দেখার বিষয় না। ক্লিয়ার? তার মানে কি দেখা যাচ্ছে, যে ডেলিগেশনের দায়িত্বে আছে আলটিমেটলি সে ওই কাজটার জন্য রেসপন্সিবল থাকে। ক্লিয়ার? জি বোঝা গেছে? ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন, এখন আমি যেটা বলবো এখান থেকে মাস্ট পরীক্ষা আসবে। তার মানে দেখেন, একটু আগে বলছি পাওয়ার, এখান থেকে আসবে বলছি মাস্ট, দাগাইয়েন। এরপরে বলতেছি কি ম্যানেজার, ম্যানেজার থেকে আসবে। এবার আসেন, এটাও এখন আর আগের মতো পান্তাবাদ আসছে না, একটা উদাহরণ দিয়ে দেয় আপনারা বুঝতে হবে যে কোনটা কোন ম্যানেজার। ঠিক আছে, এবার দেখেন ম্যানেজারের ডেফিনেশন আসি। তাহলে কি টাইপস অফ ম্যানেজার ইন দ্য বিজনেস ক্যান বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার টাইপস অফ অথরিটি দে হোল্ড। তার মানে যে অথরিটি তারা হোল্ড করে সেটার উপর ভিত্তি করে ম্যানেজারকে টাইপে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। তো মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। কেমন? দেখেন, প্রথমটা হচ্ছে লাইন ম্যানেজার হ্যাজ অথরিটি ওভার সাবঅর্ডিনেট। তার মানে কোন একটা জায়গায় কোন ব্যক্তি আছে, তার আন্ডারে আবার 4-5 জন ম্যানেজার আছে। তাহলে লাইন ম্যানেজার কারা বলে? যে উপরের লেভেলে আছে তার আন্ডারে 10-12 জন আছে, তো যে উপরের লেভেলে আছে তারা ওই 10-12 জনের লাইন ম্যানেজার বলে। ওই 10-12 জনের কি বলে? লাইন ম্যানেজার বলে। ক্লিয়ার? ওকে, তাইলে লাইন ম্যানেজার কি এটা আমরা বুঝছি। এবার হচ্ছে স্টাফ ম্যানেজার হ্যাজ অথরিটি ইন গিভিং স্পেশালিস্ট অ্যাডভাইস টু অ্যানাদার ম্যানেজার অর ডিপার্টমেন্ট ওভার হুইচ দে হ্যাভ নো লাইন অথরিটি। অর্থাৎ স্টাফ ম্যানেজার কি, স্টাফ ম্যানেজার হচ্ছে তার আন্ডারে কোনো লাইন অথরিটি নাই, কিন্তু সে কি করে, সে মূলত স্পেশালিস্ট অ্যাডভাইস দেয়। তার মানে আমি যদি বলি লাইন ম্যানেজার কোন একটা ক্ষেত্রে স্পেশালিস্ট, সেটা বলা হয় না, কিন্তু তারা একটা নির্দিষ্ট লাইনের কয়েকজনের দায়িত্ব দেওয়া থাকে, সেগুলার কাজ বুঝা নেয়। হইতে পারে সে এটা সম্পর্কে অভিজ্ঞ না, কিন্তু যে ব্যক্তি কোন একটা বিষয়ের কোন সেক্টর সম্পর্কে অভিজ্ঞ তারে বলা হয় স্টাফ ম্যানেজার। কি বলে? স্টাফ ম্যানেজার। স্টাফ ম্যানেজার। দাগাচ্ছেন তো না? জি দাঁড়াচ্ছে। জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে ফাংশনাল ম্যানেজার হ্যাজ ফাংশনাল অথরিটি। তাইলে তার একটা নির্দিষ্ট, ধরেন কোন একজন ব্যক্তি আছে যে কিনা, ধরেন আমি যদি বলি আপনারা প্রত্যেকে এক একটা সিএ ফার্ম থেকে আসছেন বা ছিলেন, তাই না, বা আগামীতে ঢুকবেন, তো সিএ ফার্ম দিয়ে একটা উদাহরণ বুঝাই। কেমন? ধরেন সিএ ফার্মে এখানে আপনার কোন ব্যক্তি যে কিনা, ধরেন যে কিনা আইটি রিলেটেড ম্যানেজার, কি আইটি রিলেটেড ম্যানেজার। তো যে আইটি রিলেটেড ম্যানেজার একই যাতে ধরেন নর্মাল কাজ করে, ধরেন কি, ধরেন ওই যে স্টুডেন্ট আর কি, আর্টিকেলশিপ স্টুডেন্ট, তারে কি সে অপারেট করে না কিছু দিয়া? করে কিনা? করে। তারপর যদি প্রিন্সিপাল যদি কোনো কারণে আটকে যায় আইটি রিলেটেড জায়গায়, তাহলে সে জায়গায় কি সে হেল্প করে না? করে। জি ভাইয়া। তারপর হচ্ছে আপনার যদি ম্যানেজার, ধরেন অন্যান্য ম্যানেজার যারা অডিট দেখে তাদের আইটি রিলেটেড প্রবলেম হলে সে কি হেল্প করে না? করে। তো তার মানে সে কোন কাজের জন্য নিযুক্ত আছে? শুধুমাত্র আইটির জন্য, তাই না? ঠিক আছে, তার মানে যে ম্যানেজারের কোন একটা ফাংশনাল অথরিটি আছে তারাই বলা হয় ফাংশনাল ম্যানেজার। বোঝা গেছে?
ক্লিয়ার? জি ক্লিয়ার। জি জি ওকে। আর ধরেন লাইন ম্যানেজারকে, ধরেন লাইন ম্যানেজার হচ্ছে ওই যে ধরেন একটা প্রতিষ্ঠানের সিএ ফার্মে অনেক লাইন ম্যানেজার থাকে না? লাইন ম্যানেজার তাহলে কে বুঝছেন তো? ধরেন আপনি বলেন না আমি কুদ্দুস ভাইয়ের আন্ডারে আছি, আরেকজনকে আমি মফিজ ভাইয়ের আন্ডারে আছি, আরেকজন বলেন যে আমি করিম ভাইয়ের আন্ডারে আছি, থাকেন না এরকম? থাকেন। হ্যাঁ, তো তাইলে এই যে করিম ভাই, কুদ্দুস ভাই, মফিজ ভাই যেগুলো আছে এগুলা কি লাইন ম্যানেজার। লাইন ম্যানেজার, বুঝছেন নি? আচ্ছা, এবার তাহলে লাইন ম্যানেজারও বুঝছি। আর স্টাফ ম্যানেজার কি? সে তার স্পেশালিস্ট অ্যাডভাইস দেয়। তাহলে তার কোনো লাইন অথরিটি নাই, তার কোনো কি নাই? লাইন অথরিটি নাই। তাহলে সে সব জায়গায় স্পেশালিস্ট অ্যাডভাইস দেয়। তাহলে কি, ধরেন কোথাও কোনো কারণে কুদ্দুস ভাই 10টা পোলা আছে তার আন্ডারে, তার মধ্যে 2টা পোলা একটু বেশি কি ওই যে বলো না পাকনা বেশি কি পাকনাই কন্ট্রোল করতে পারে না। এখন যে হচ্ছে স্টাফ ম্যানেজার, ধরেন সে কি করে, তার কাছে গিয়া ওই লাইন ম্যানেজার কয় যে ভাই এখানে 2টা পাকনা আছে, এগুলোরে কি করা যায়? বলে ঠিক আছে আমার কাছে পাঠাই দিও। তো তাইলে কি করে সে, ওই পাকনা 2টার একটু সাইজ করে দেয়, বুঝছেন নি? তো এখন ধরেন স্টাফ ম্যানেজার তাহলে কি করে, তার কোনো নির্দিষ্ট লাইন অথরিটি নাই, কিন্তু সে কিছু জায়গায় স্পেশালিস্ট অ্যাডভাইস দেয় যে ও আচ্ছা নেতা হইছো না, কোনো একসময় আমরাও নেতা ছিলাম, বুঝছো নি? তো এগুলা কইরা আজকে এই জায়গায় আসছি। এভাবে করে তার একটু হুমকি ধমকি দেয়, পরের দিন এতে সিধে হয়ে গেছে। বোঝা যায় না এরকম? হ্যাঁ, ওইটা হচ্ছে কি তাহলে স্টাফ ম্যানেজার, বুঝা গেছে? ক্লিয়ার তো নাকি? হ্যালো, তাইলে এই যে ম্যানেজার আছে তার কাজ হচ্ছে কি পোলা প্যান্ডে ঠান্ডা করা। সে কিছু উচ্ছৃঙ্খল পোলা প্যান্ড থাকে না? ধরেন আপনি একটা ফার্ম যখন আসবে, এখানে কিছু থাকে হাবাগোবা, একটা মাছ উল্টে খেতে পারে না, এরকম মানে পোলা প্যান্ডে থাকে। এটা একটু গরম করে দেন ওভেনে, আবার ঠান্ডা হয়ে গেছে। তাহলে কোথায় ছিলাম আমি? আমার গরম করতে দিচ্ছে না। হ্যাঁ, তাইলে স্টাফ ম্যানেজার কি বুঝছি, ফাংশনাল ম্যানেজার কি বুঝছি। এবার আসেন প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজার কারে বলে? প্রজেক্ট ম্যানেজার হচ্ছে ধরেন কোন একটা নতুন প্রজেক্ট হাতে আসছে, ওই প্রজেক্টটা কাজ করার সময় তারে রাখছে, ওই প্রজেক্টের কাম শেষ, ওই ম্যানেজারের কামও শেষ। তাহলে এখানে সবচেয়ে ক্ষণস্থায়ী কোন ম্যানেজার? প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজার। ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজার। বুঝা গেছে? তার মানে প্রজেক্ট ম্যানেজার হচ্ছে কোন একটা কারণে কোন একটা কাজ হঠাৎ করে হাতে আসছে, ওই জায়গার জন্য তারা ম্যানেজার বানাইছে, ওইটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। ওই কাম শেষ, ওই ম্যানেজারও শেষ, এরপর আর সে ম্যানেজার নাই। তাহলে এটা হচ্ছে কি, হ্যাজ অথরিটি ওভার প্রজেক্ট টিম মেম্বার ইন রেসপেক্ট অফ প্রজেক্ট প্রোগ্রেস। দ্য অথরিটি ইজ লাইকলি টু বি টেম্পোরারি। এটা বেশি দিন তার থাকে না, ওই প্রজেক্ট শেষ, তার কাম শেষ। এবার আসেন প্রবলেম। তাইলে এবার দেখেন, স্টাফ ম্যানেজার ক্যান আন্ডারমাইন দ্য লাইন ম্যানেজার অথরিটি। স্টাফ ম্যানেজার পারে আন্ডারমাইন করতে কিসের? লাইন ম্যানেজারের অথরিটিকে। ঠিক আছে নি? কারণ স্টাফ ম্যানেজার কি, সে কি লাইন ম্যানেজারের মাঝে মাঝে ট্যাকেল দেয় না, হেল্প করে না? এই যে আমরা কি করছি, করে না? তো তার মানে সে লাইন ম্যানেজারের অথরিটিতে আন্ডারমাইন করতে পারে। এবার হচ্ছে হ্যালো, আচ্ছা পুনম চৌধুরী, আপনার কথাটা একটু ইকো আসতেছে হঠাৎ করে, কেন জানি। কেমন, আপনি একটু রিজয়েন করেন তো, আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। দেখেন, এবার হচ্ছে ল্যাক অফ সিনিয়রিটি। লাইন ম্যানেজার মে হ্যাভ স্টাফ সিনিয়র, লাইন ম্যানেজার মে হ্যাভ ভাইয়া মেবি মোর সিনিয়র। হ্যাঁ বলেন। ভাইয়া প্রথমটা আরেকবার একটু বলবেন। স্টাফ ম্যানেজার, স্টাফ বলছি ম্যানেজার। যে, না এটা না, এটা না, আচ্ছা নিচে বলছি নিচে যে, ওই প্রবলেম হ্যাঁ প্রবলেম। বলছি যে স্টাফ ম্যানেজার ক্যান আন্ডারমাইন দ্য লাইন ম্যানেজার অথরিটি, অর্থাৎ স্টাফ ম্যানেজারের সাথে লাইন ম্যানেজারের অথরিটির আন্ডারমাইন হইতে পারে। মানে দেখা গেছে সে চাইলে এই জিনিসটাকে নজর আন্দাজ করা বা এই ধরনের জিনিস হইতে পারে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া স্টাফ ম্যানেজার কি এইচআর বা আইটি ডিপার্টমেন্ট এরকম হতে পারে স্পেসিফিক্যালি? না, এইচআর বা আইটি ডিপার্টমেন্ট হচ্ছে ফাংশনাল ম্যানেজার হবে। ঠিক আছে? ধরেন সে যখন ফাংশনাল ম্যানেজার হচ্ছে, তার একটা নির্দিষ্ট ফাংশনাল অথরিটি থাকে। তাইলে এইচআর বা আইটি ডিপার্টমেন্ট এর হচ্ছে ফাংশনাল ম্যানেজার, বুঝছেন? ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি। আর স্টাফ ম্যানেজার মানে হচ্ছে সে সকল জায়গায় একটু মাথা টাথা খামাইতে পারে আর কি, তার ওই জিনিসে একটু স্পেশালিটি আছে আর কি, বুঝছেন? ক্লিয়ার? এবার দেখেন কি বলছে, ল্যাক অফ সিনিয়রিটি। লাইন ম্যানেজার মে বি মোস্ট সিনিয়র দেন স্টাফ ম্যানেজার। লাইন ম্যানেজার অনেক সময় স্টাফ ম্যানেজার থেকে সিনিয়র হয়ে থাকে। তো এই কারণে লাইন ম্যানেজার মাঝে মাঝে বলে যে ওমা, আমি তো তোমার সিনিয়র, আমি তোমার কথা শুনবো কেন?
স্টাফ ম্যানেজার তো স্পেশালিস্ট অ্যাডভাইস দেয় না। ধরেন আমি বলি, ধরেন কোন একজন ব্যক্তি তার স্পেশালিস্ট অ্যাডভাইস আছে, তারে কিন্তু চাকরির রোটেশন হয় বেশি। আর লাইন ম্যানেজার যে, তার কিন্তু চাকরির রোটেশন হয় না। যেমন কুদ্দুস ভাই, মফিজ ভাই, টিঙ্গু ভাই, এগুলা যেগুলো আছে ফার্মের মধ্যে, এগুলা প্রত্যেকের আন্ডারে কয়েকটা ক্লায়েন্ট থাকে না, থাকেনি? দেখবেন 10 বছর ধরে এরাই মানে প্রতি বছর এই কয়টা ক্লায়েন্ট আছে এটা হ্যান্ডেল করে, কুদ্দুস ভাই হ্যান্ডেল করে। এই কয়টা ক্লায়েন্ট আছে এগুলা মফিজ ভাই হ্যান্ডেল করে না? তো তার মানে কি লাইন ম্যানেজার অনেক আগে ধরেই আছে ফার্মের মধ্যে, আছে না? আছে। কিন্তু স্টাফ জি, ম্যানেজার তো হচ্ছে সে একটা বিষয়ে স্পেশালিস্ট। তো এখন আপনার যদি মনে হয় যে তার থেকে বড় স্পেশালিস্টের দরকার, তাহলে তারা বাদ দিয়ে দিব না? তার আন্ডারে কি কোনো আলাদা করে ক্লায়েন্ট আছে যে এগুলা সে হ্যান্ডেল করে? না, সে তো সবাই এক্সপার্টিস দেয়, তাই না? সবাই তার লগে আসি পরামর্শ করে। তো তার মানে স্টাফ ম্যানেজার সবসময় সিনিয়র মানে ব্যক্তি থাকে না। ধরেন কথার কথা, আজকে আমি ধরেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেলাম, এরপরে আমার ফার্মে বলবো যে নোবেল আসো, তুমি আসো, তাইলে তুমি এখানে স্টাফ ম্যানেজার হয়ে যাও। তো ধরেন কারো কোনো সিনিয়র যারা আছে তারা যদি কোথাও কোনো জায়গায় একটু 19-20 হয়ে যায়, মানে আটকি যায়, তাহলে আমারে বলবো না যে নোবেল এটা এখন কি হবে, নতুন আইএফআরএস জানি কি কইছে, ঠিক আছে, এভাবে বলবে না? তো তার মানে আমি কি তাদের থেকে জুনিয়র না? আমি জুনিয়র না? জি জুনিয়র ভাইয়া। কিনা? হ্যাঁ। জি তাহলে এখন আমি যদি জুনিয়র হই, এখন যারা সিনিয়র তাকে একটা একটা ইগো আছে না, আসেনি? তারা আছে। তারা বলবো না ওমা আমি একটি সিনিয়র, আমি হেতুন বুঝি পরামর্শ লম, হইতে পারে না? পারেনি? পারে। হ্যালো? হ্যাঁ। হ্যাঁ তো পারে। এখানে এটাই বলছে যে ল্যাক অফ সিনিয়রিটি থাকে, তাহলে লাইন ম্যানেজার মে হ্যাভ মোস্ট সিনিয়র, লাইন ম্যানেজার সচরাচর বেশি সিনিয়র থাকে দেন স্টাফ ম্যানেজার। তো এই কারণে কি হয়, প্রবলেম হয়ে যায় যে ওই যে লাইন ম্যানেজার স্টাফ ম্যানেজার কিছু বললে তখন লাইন ম্যানেজার সহজে মানে একটা প্রাইড কাজ করে যে ও কি বলে, আমি বুঝি তার কথা শুনুন, তোর আমারটাই ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। এবার হচ্ছে এক্সপার্ট স্টাফ ম্যানেজার মে ল্যাক রিয়েলিজম, গোয়িং ফর টেকনিক্যালি পারফেক্ট বাট কমার্শিয়ালি ইমপ্র্যাকটিক্যাল সলিউশন। তার মানে আমরা নর্মালি আমরা পারফেক্টের চিন্তা করি, কিন্তু অনেক সময় কি হইতে পারে, ইমপ্র্যাকটিক্যাল সলিউশন হইতে পারে। যেমন ধরেন এটা এভাবে করলে ঠিক হইব, কিন্তু হচ্ছে এটা কমার্শিয়ালি ইমপ্র্যাকটিক্যাল। মানে ধরেন আমি বলবো যে আপনারা এইটা ইমপ্লিমেন্টেশন করেন, সেটা ইমপ্লিমেন্টেশন করেন, এগুলো তো এখন আমি ধরেন আমি আমার যদি কোনো ফার্মে নিয়োগ করে, ধরেন আমার যে ফার্ম থেকে আমি ধরেন সিসি কমপ্লিট করলাম, ওইখানে আমারে স্টাফ ম্যানেজার নিয়োগ করছে, আমি একটু বেশি জানি, কথার কথা মানে এটা তারা ভাবলো যে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছি, আমি বেশি জানি। এখন আমি কি কমু, ধরেন আমি প্রিন্সিপাল স্যার যিনি আছে, আমি কমু যে ভাই মানে স্যার আপনি হচ্ছে একজন এটা রাখেন, ইথিক্স পার্টনার রাখেন, যেটা ডেলয়েট কেপিএমজি এরা রাখে, বুঝছেন? তো ইথিক্স পার্টনার রাখতে হলে তো তার আবার তার পিছনে টাকা দেবো না, যাবনি? যাবে। এখন ইথিক্স পার্টনার রাখে কেন? ধরেন আমরা কোন একটা কিছু নিজেদের ভুল নিজেরা যদি খুঁজে না পাই, যেটাকে বলে সেলফ রিভিউ থ্রেট, এটা খুঁজে পাইতেছি না, এটার জন্য একজন যখন আলাদা পার্টনার থাকে সে আমাদের ভুল খুঁজে বাইর করে। কারণ উনি চিন্তা করে ভাই এতদিন ধরে এত বছর হয়ে গেছে আমরা কি অডিট ফার্ম চালাই না? তো ওনারা আমি বলবো যে হ্যাঁ স্যার চালাইছেন। তো তাইলে এতদিন ধরে যদি লাগে নাই, এখন কেন হচ্ছে আরেকজনের লাগবো, দূর লাগবে না, শেষ। কারণ আরেকজনের লাগলে তারা টাকা পয়সা শেয়ার করা লাগবো না? লাগবো নি? লাগবে। হ্যাঁ। কিন্তু তাকে তো টাকা পয়সা শেয়ার করা লাগবে, কিন্তু তাকে রাখা ইথিক্স মানে ইথিক্স এর দিক থেকে ভালো, কাজের 100% মানে নিখুঁত হবে, একদম ভালো হবে, কিন্তু সেটা কমার্শিয়ালি ইমপ্র্যাকটিক্যাল না। ওনারা চিন্তা করবো ওমা এখন আমি আরেকজনের রাখুম মানে আবার টাকা খরচ হবে, দূর তরি কি দরকার পড়ছে টাকা খরচ করার। তো এটার জন্য নাই রাখতে পারে। তাই এই কথা বলছে যে এক্সপার্ট স্টাফ ম্যানেজার তারা সবসময় কি করে, রিয়েলিজমের দিকে দেখে না, তারা চিন্তা করে যে ভাই মানুষ রাখলে ভালো, কাজ কাম ঠিকঠাক মতো হইব। কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করতে গেলে ওইভাবে যদি করতে যায় তাহলে খরচ বাড়ি যাবো। তো একটা প্রতিষ্ঠানের যারা হায়ার অথরিটিতে থাকে তারা কখনো খরচ বাড়াইতে চায় না। তো এটার জন্য তারা অনেক সময় স্টাফ ম্যানেজারের অনেক কথারে ডিক্লাইন করে, না দূর লাগজন বাদ আমি ভালো করে করু, নতুন একজন আনার দরকার নেই। এবার হচ্ছে স্টাফ ম্যানেজার ল্যাক রেসপন্সিবিলিটি ফর দা সাকসেস অফ দেয়ার আইডিয়াস। ঠিক আছে, শেষ। তাইলে এগুলো হচ্ছে আমার কি প্রবলেম। এই প্রবলেমের জন্য পসিবল সলিউশন হচ্ছে এখানে কেমন, এখানে ক্লিয়ার ডিমার্কেশন অফ লাইন, মানে কে কোনটা করবে এটা মার্ক করে দেয়। স্টাফ এন্ড ফাংশনাল ম্যানেজার শুড বি ক্রিয়েটেড, ইউজ ফাংশনাল অথরিটি সেট করে দেয়া ভায়া পলিসিস এন্ড প্রসিজার দিয়া।
এরপর হচ্ছে এক্সপার্ট শুড বি সিন অ্যাজ এ রিসোর্স, এক্সপার্ট কে রিসোর্স হিসেবে দেখা হয়, নট এ থ্রেট, থ্রেট হিসেবে না। মানে এক্সপার্টের থেকে মানে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ অনেক সময় যদি মনে করে যে যারা ওই যে কুদ্দুস মফিজ যারা আছে তারা যদি চিন্তা করে ওমা এরে যদি এতে রাখে তাহলে তো এতে আর ভুল ধরবো, ভুল ধরলে তো পরে যদি আমার চাকরি টানাটানি লাগে দুধ এতে হেতের পিছনে আমরা ষড়যন্ত্র করি, এটা করা যাবে না। তার একটা রিসোর্স হিসেবে দেখতে হবে যে না এক্সপার্ট যেহেতু আছে সে আমাকে জানাবে, আমি আমার মতো করে তাহলে ভালোভাবে কাজ করতে পারবো। কারো কি নয়েস আসতেছে? আচ্ছা দেখেন ঠিক আছে। এবার এবার হচ্ছে দে শুড বি, এখন ঠিক আছে, এখন ঠিক আছে দেখেন। এবার হচ্ছে দে শুড বি ফুললি অ্যাওয়ার অফ অপারেশনাল ইস্যুস and communicate regularly with the line manager. এরপর হচ্ছে they should be involved in implementing their suggestions and share accountability for outcome. শেষ, ডান। এবার আসেন the project the management process. ওকে, ও আচ্ছা, এখানে আমরা উপরে যেগুলো আছে এগুলো পুরোটাই পড়বেন, এখানে আর কিছু দাগে দিছি না, এটা পুরোটাই পড়বেন। নিচে আসেন 4.1 the management process কি বলছে? the effort of people এক্সকিউজ মি। আচ্ছা দেখেন the effort of people in the business need organizing and এর দরকার নেই, একটু পর্যন্ত আগে দাগান। তার মানে হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশনে বা বিজনেসে পিপলরা কি করতেছে এটা অবশ্যই একটা অর্গানাইজ ওয়েতে করা দরকার। এই কারণে বলছে যে ইফোর্ট অফ পিপল নিড অর্গানাইজিং। দেন কি বলছে? প্রাইমারি রোল অফ ম্যানেজার, দ্য প্রাইমারি রোল অফ ম্যানেজার টু গেট থিং ডান থ্রু আদার পিপল। তার মানে একটা প্রতিষ্ঠানের প্রাইমারি ম্যানেজারের প্রাইমারি রোল হচ্ছে কি অন্যকে দিয়ে কাজ করানো। নিজে কাজ করলে আমরা অনেক সময় বলি না যে আমাদের অনেকের মধ্যে আছে, আমিও আগে বলতাম যে আমাদের একজন ম্যানেজার ছিল, উনি সবসময় নিজে অনেক মানে এটা আসছিল, এটা কিন্তু ভালো, এটা আমরা কিছু ক্ষেত্রে ভালো, মানে ওনার মধ্যে কোনো দাম্ভিকতা বা অহংকার ছিল না। অনেকে আছে না এ দূর আমি কেন প্রিন্ট করব, প্রিন্ট করবি তুই, আমি এসি ম্যানেজার, আমি প্রিন্ট করলে হয়। তো ধরেন নর্মালি মানে এটা চিন্তা করতে গেলে মনে হয় যে ওমা এটা তার মধ্যে কত প্রাইড, কিন্তু আলটিমেটলি ম্যানেজার মানে হচ্ছে অন্যরে দিয়ে কাজ করাই নেওয়া, নিজে কাজ করলে এটার ম্যানেজার বলে না। ঠিক আছে? তো এখন ধরেন তার মানে আমার প্রিন্ট করার দরকার, আমি করতাম না, আমি কি করুম রে প্রিন্টও করার দরকার। কি করা যায় আসলে? পোলাপাইন তো আসলে এখন ঠিকঠাক মতো কাজও করে না। আগে আমগো সময় ছিল আমাদের ম্যানেজার শুধু চোখ টিপ দিলে আমরা বুঝে যেতাম যে কি করতে হইব। এই যে ধরেন এই লাইনটা যখন ম্যানেজার বলে তখন কি হবো, পাশে যেগুলা সাবঅর্ডিনেট আছে এগুলোকে বলতে এরা তার মানে তো ভাই আম করে গেছে, দৌড়াই যায় প্রিন্টারের সামনে দাঁড়াই যাও, ঠিক আছে, বা প্রিন্ট রেডি, জি ভাইয়া বলেন কি করতে হবে, কি প্রিন্ট করতে হবে। এই যে একটা স্টুডেন্ট লাফায় ওইটা যে না আমি কাজটা করে ফেলবো, ভাইয়া বলেন কোনটা প্রিন্ট করতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে আপনার ম্যানেজারের কাজ। মানে ম্যানেজারদের নিজে প্রিন্ট করে দিলে কেমন হইলো, আরেকজন যদি করামু, এটা হচ্ছে ম্যানেজার। বুঝা গেছে? এবং সেটা কিভাবে মানে একদম স্বাধীনভাবে, যে আপনি এমন ভাবে কথাটারে বলবেন যে মানুষ ধরতে ধরতে কাজ শুরু করে দিব। তো the organizing role is actually part of a management process which comprise four main tasks: planning, organizing, controlling, leading. তার মানে ম্যানেজার বলতে এই যে ম্যানেজার অন্যরে দিয়ে কাজ করাবে, এটা ডাইরেক্ট দিলেই করে ফেলবো বিষয়টা এমন না। এটা 4টা স্টেজে ভাগ করা হয়েছে। কেমন? ওই 4টা স্টেজ কি? প্রথমে প্ল্যান করা, এরপরে অর্গানাইজ করা, এরপর কন্ট্রোল করা, এরপরে লিড করা। ঠিক আছে? এবার আসেন প্ল্যানিং। প্ল্যানিং ইনক্লুডস পিন পয়েন্টিং স্পেসিফিক এইম, যে কোন কাজটা আপনাকে করতে হবে এটাকে আগে পিন পয়েন্ট করা যায়, আমি মেইনলি আমি এটা করব। ফরকাস্টিং হোয়াট ইজ নিডেড, এবার এটা করার জন্য কি কি দরকার সেটা পূর্বানুমান করা হচ্ছে ফরকাস্টিং। লুকিং এট অ্যাকচুয়াল এন্ড পোটেনশিয়াল রিসোর্সেস, এবার এমন কিছু আছে যেটা আসলে রিসোর্স আছে, আর কিছু আছে যে আমি কাজ করতে গেলে রিসোর্স ক্রিয়েট হবে বা আমার কাছে আসতে পারে, এগুলো হচ্ছে পোটেনশিয়াল রিসোর্স। ডেভেলপিং অবজেক্টিভ প্ল্যান এন্ড টার্গেট, আমার উদ্দেশ্য কি, কি কি প্ল্যান করা দরকার এবং আমার টার্গেট কি সেটাকে ডেভেলপ করা। ইউজিং ফিডব্যাক ফ্রম দ্য কন্ট্রোল পার্ট অফ দ্য প্রসেস টু মেক নেসেসারি অ্যামেন্ডমেন্ট টু দ্য প্ল্যান, অর্থাৎ
আমার মূলত একটা ফিডব্যাক ইউজ করব। ফিডব্যাক কাকে বলে? কোনো একটা কাজ করার পরবর্তীতে ওই কাজ থেকে ইউজারের কি মানে আসতেছে, এই ইউজারের যে এক্সপেরিয়েন্সটা, এটাই হচ্ছে ফিডব্যাক। এখন ধরেন এই যে আমি আজকে আপনাদেরকে ক্লাসটা নিলাম, ধরেন হ্যাঁ 10:24 বাজে, আমার আবার 10:45 ক্লাস আছে, তো পিএল এর ক্লাস নিতে হবে, আজকে অডিট ক্লাস আছে। তো ধরেন এই যে আমি এখন আপনাদেরকে এই যে এখন বললাম যে আজকে ক্লাসটা কেমন হয়েছে, এবার আপনারা বলেন কেমন ছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো। শেষ নি টুস, আর কেউ কিছু দেবো না কি ভাই? দাদা ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই, বাইরে যাবেন না, ঠিক আছে? এখনো কিন্তু আছে। আচ্ছা যিনি কথা বলতেন উনি একটু চুপ থাকেন না, বাকি করে একটু গইতে দেন না। বাকিরা কিছু বলবেন না নাকি? আপনি একটু চুপ থাকেন, আপনি চুপ থাকেন, নাহলে বাকিরা বলার সুযোগ পাইবো না, ঠিক আছে? আর কেউ কিছু বলবেন না নাকি খেলা এখানেই শেষ? ছিল কেউ কিছু বলে না, দেখছো? আহারে জীবন। এই যে ধরেন আপনাদেরকে আমি কথা বলাই, হ্যাঁ বলেন। ভালো সুন্দর প্রেজেন্টেশন বলছি। আচ্ছা ওকে, এই যে ধরেন আপনাদের থেকে এই যে আপনারা বলতেছেন ভালো সুন্দর, এগুলাই হচ্ছে এখানে কি ফিডব্যাক। তাইলে প্ল্যানিং স্টেজে ফিডব্যাক ইউজ করা হয়। কোন স্টেজে ইউজ করা হয়? প্ল্যানিং স্টেজে। কেন? এই যে আপনারা যদি প্ল্যানিং স্টেজে এখন যদি বলেন যে না ভাই ভালো হইতেছে না, তাইলে আমি কি সামনের বার এভাবে ক্লাস নিবো নাকি চেঞ্জ করবো? প্ল্যান চেঞ্জ করবো না? এক্স্যাক্টলি, আমি প্ল্যান চেঞ্জ করবো। দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা এই স্টেজেই বলতে হবে যে ভাই এটা কি এভাবে ঠিক হচ্ছে? আপনারা যদি বলেন হ্যাঁ তাহলে এভাবে যাব, আর যদি বলেন না তাহলে বাদ। একদম মানে মানে একদম পুরো ফর্মাল ওয়েতে হ্যাঁ পড়ো, হ্যাঁ ঠিক আছে ওকে নেক্সট পেজ, সেভাবে করে যাব, ঠিক আছে? কোনো উদাহরণ নাই, কিচ্ছু নাই, রস কস কিচ্ছু থাকবো না। এবার দেখেন অর্গানাইজিং, প্ল্যান করে ফেলছি, প্ল্যান করার পরে দেন হচ্ছে এবার কোনটা কোনটা কি করব এটাকে অর্গানাইজ করতে হবে। এখন সবকিছু আগে থেকে অর্গানাইজ করা থাকে না। ধরেন আজকে আমরা যে বলতেছি নোবেল প্রফেশনাল একাডেমি, এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা এখন ক্লাস নিচ্ছি। এটা কি জন্মগত হবে কেউ আমারে রেডিমেড করে দিছে যে ধরেন ভাই এখানে ঢুকবেন আর ক্লাস লিংক দিবেন শুরু করে দিবেন? এটা কি কেউ করে দিছে? না না করে নাই। তো এটা আমাকে আস্তে আস্তে করে নিজে থেকে রেডি করতে হয়েছে। এই যে কোন একটা শূন্য থেকে পুরাটা রেডি করা, এটাকে বলা হয় অর্গানাইজিং। কি বলে এটাকে? অর্গানাইজিং। তাহলে অর্গানাইজ করার আগে নিশ্চয়ই আমি প্ল্যান করছি যে আমি একটা নোবেল প্রফেশনাল একাডেমি খুলুম, তাই না? সেটা না হলে কি আমি অর্গানাইজ করতাম না? তার মানে আগে প্ল্যান করছি, সেটা অনুযায়ী এরপরে অর্গানাইজ করতেছি যে এটা করব, এভাবে ক্লাস লিংক দিব, এভাবে গুগল মিটে ক্লাস নিব, এভাবে করে প্রেজেন্টেশন করব, স্টুডেন্ট এভাবে করে কথা বলবে, এটা আমি আগে প্ল্যান করছি। এরপরে লিংক দিছি, আপনারা সবাই আসছেন, ক্লাস নিতেছি, এটা হচ্ছে অর্গানাইজ করা, ঠিক আছে? তাহলে ম্যানেজার অ্যালোকেট টাইম এন্ড এফোর্ট in such a way that the objective plan and target are likely to be meet, যার মাধ্যমে অবজেক্টিভ প্ল্যান টার্গেট এগুলো মিট করা যায়। This includes defining what process technology people are required, কি ধরনের প্রসেস লাগবে, টেকনোলজি লাগবে, পিপল লাগবে এই জিনিসটা করতে গেলে। এরপর হচ্ছে অ্যালোকেটিং এন্ড কোঅর্ডিনেটিং ওয়ার্ক, এবার সেই কাজকে অ্যালোকেট করা এবং কোঅর্ডিনেট করার মাধ্যমে কাজ করা। এখন ধরেন এখানে সব ক্লাস কি আমি নেই? না, অনেকে নেয় না, নেয়। তো কেন নেয়? আমি অ্যালোকেট করে দিছি, ওনারা ওই ক্লাসগুলো দেখতেছে। এবার হচ্ছে কন্ট্রোলিং। কন্ট্রোলিং কি? এখন আমার অর্গানাইজ করা হয়ে গেছে, এবার কাজ চলতেছে, চলতে গিয়ে ম্যানেজার মনিটর ইভেন্টস সো দে ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য প্ল্যান অ্যান্ড রিমেডিয়াল অ্যাকশন ক্যান বি টেকেন ইফ রিকোয়ার্ড। ধরেন এবার আমি প্ল্যান করছি যে এমনি এমনি ক্লাস নিব, এর পরবর্তীতে ক্লাসে দেখলাম যে আপনারা কথা বলেন না। তো যখন কথা বলে না তখন আমি চিন্তা করছি কথা না বললে এবার বলবো যে আজকে ক্লাস বন্ধ হয়ে যায়, আর ক্লাস হবে না, বাদ বাদ বাদ। এই যে এই কাজটা আমি করব চিন্তা করছি, এটাই হচ্ছে আমার কি রিমেডিয়াল অ্যাকশন, যাতে করে আপনারা কথা বলেন, আপনারা চুপ করে বোবার মতো বসে না থাকেন, ঠিক আছে? এবার হচ্ছে লিডিং। লিডিং কি? ম্যানেজার জেনারেট ইফোর্ট এন্ড কমিটমেন্ট টুয়ার্ড মিটিং অবজেক্টিভ, যাতে করে অবজেক্টিভটাকে মিট করা যায়, ইনক্লুডিং মোটিভেশন অফ স্টাফ। তার মানে কি? এটার মধ্যে মোটিভেশন অফ স্টাফও আছে। তার মানে ধরেন কেউ একজন এখানে উত্তর দিলে আমি তাকে অ্যাপ্রাইজাল করি না, হ্যাঁ হয়েছে আপনারটা হয়েছে, কিংবা না আপনারটা হয় নাই। এই যে যারা আমার সাথে কথা বলতেছেন আমি তাদের জন্য 2 হাত ভরে মোনাজাত করি যে যেমনেই হোক আগামীবার তোরই বান্দি যেমনেই হোক আপনারা হাতে পাস করে ফেলেন, শেষ। 7টা সাবজেক্টে এখন বিষয়টা হচ্ছে এরকম। তার মানে এই যে আমি মোনাজাতটা করলাম এটা একটা আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ না? এখন ধরেন যারা কথা বলবেন, যারা রেগুলার কথা মানে কি রিপ্লাই দিবেন, তাদেরই পাস করার পসিবিলিটি বেশি। তাহলে আপনারা কি
রিপ্লাই করবেন নাকি চুপ করে বসে দেখবেন? রিপ্লাই করব। রিপ্লাই করবেন, গুড। এখন যারা রিপ্লাই করবে তারা শিওর পাস। এই মুহূর্তে যারা রিপ্লাই করবে, আমরা কি সবাই কথা শুনতেছি? জি, কথা শুনতেছি। এখন যারা আনমিউট করবে তারা সবাই পাস। দেখি কয়জন আনমিউট করে। দেখছো করে না তো? দেখি কে কে করছে। তারিকুল ইসলাম ভাই পাস, তারপর পিয়াস মাহমুদ ভাই পাস। এই যাদের নাম বলতেছি সব কয়টার আগামীবার দেখে নিয়েন। গতবারের যাদের লাইভ ক্লাস দেখছেন ইউটিউবে রেকর্ডেড আছে, একজনের নাম আছিল আসাদুর রেজা। ওনারে বলছি যে মানে যারা যারা কথা বলছে তারা সবাই পাস করছে, কিন্তু লিটারেলি করছে। এবার সবাই রেজাল্ট শেয়ার করছে, কেমন? তো মিলে দেখবেন এবারও যাদের কথা বলতেছে আমি সবার নাম নিতেছি, কার কার আনমিউট করা আছে দেখি। অঞ্জন সাহা পাস, আয়শা সিদ্দিকা পাস, বুলবুল নামে একজন আছে পাস, মেহেদী হাসান পাস। এরপরে কি মোহাম্মদ আমজাদ হোসেন ভাই পাস, তারপর কি আছে পিয়াস মাহমুদ ভাই পাস, তারপরে কি শরীফ মাহমুদ ভাই পাস, শেম এ হোসেন ভাই পাস, সুমনা রহমান পাস, তারিকুল ইসলাম পাস। পুনম চৌধুরী এতক্ষণ আনমিউট ছিল, এখন করে নাই কেন আমি তো জানি না। এ আপনি কি পাস করতে চান না? মিউটই ছিল। হ্যাঁ চান তো। প্রদীপ দত্ত আপনি কি কথা বলবেন না? কি হলো? প্রদীপ দত্ত পাস করতে চায় না নাকি? তো কথা বলেন, পাস। আচ্ছা ওকে। নিয়াজ মাহমুদ, নিয়াজ মাহমুদ কথা বলবে না নাকি? পাস করার ইচ্ছা নাই? ওমা, নিয়াজ মাহমুদ হাত থেকে বাইরে গেছে। আচ্ছা দেখেন এরপরে কি আছে? আব্দুল শামীম ভাই, আপনি কি পাস করার ইচ্ছা নাই? হ্যাঁ ভাইয়া, ওই যে আনমিউট ছিল তো তখন একটু আগে হচ্ছে। আচ্ছা হৃদয় সাহা, হৃদয় সাহা কি পাস করতে চান না? কথা নাই, চুপ। আচ্ছা মিঠুন সাহা, আপনি করতে চান না? কি হলো? শেষ। এই যে উনিও করতে চায় না, বুঝছি আমি। ঠিক আছে, তো যাদের নাম অলরেডি নিছি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা, তারা আমার এখানে থাকেন আর না থাকেন তারা পাস করেন, এটা হচ্ছে আমি চাই। ঠিক আছে, তারা আমার এখানে থাকেন আর না থাকেন আমি চাই আপনারা পাস করেন। আর এই যে আপনাদেরকে কথা বলাইয়া জায়গা থেকে আনমিউট করাইতে পারছি, এটাকে কোন পাওয়ার বলে? কারিশমাটিক। ক্যারিজম্যাটিক পাওয়ার। গুড। এই যে আমি জানি না কে উত্তর দিতে, বাট যে উত্তর আমি দিতে দিছি, বাথরুম থেকে দিতে, এটা আমি শিওর। আমি না, সিঁড়িতে সিঁড়িতে। তো সিঁড়িতে আছে। সিঁড়ি থেকে। ওকে ওকে ওকে। তো এখন ধরেন এই যে আপনারা কথাবার্তা বলতেন, এটার মাধ্যমে কিন্তু ক্লাসটা মজা হবে। এখন যদি আপনারা কথাবার্তা না বলেন তাহলে ক্লাস একদম জঘন্য লাগবে, আর এটা আমারও ভালো লাগবে না। আসেন ম্যানেজারিয়াল রোল। ম্যানেজারিয়াল রোল কাকে বলে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষা আসে। একটা হচ্ছে ইনফর্মাল রোল, একটা হচ্ছে ইন্টারপার্সোনাল রোল, আর একটা হচ্ছে ডিসিশনাল রোল। কেমন? এবার আসেন ইনফর্মাল রোল কাকে বলে, সরি ইনফরমেশনাল রোল, সরি 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 ইনফরমেশনাল রোল। ইনফরমেশনাল রোল কাকে বলে? যে কোনো তথ্য জানে এবং জানার মাধ্যমে সে মানুষকে জানাইতে পারে, এটাই হচ্ছে তার ইনফরমেশনাল রোল। কি বলে? ইনফরমেশনাল রোল। তার মানে ইনফরমেশনাল রোল যে থাকে সে স্পোকস পারসন হিসেবে কাজ করে। তো সে জানলেই তো আরেকজনের মানে কথাটা জানাইতে পারবে, তাই না? পারবে? এখন ধরেন আমি কোনো কিছু জানি না, তাইলে আমি আপনারা জানাইতে পারবো না। না। তার মানে ইনফরমেশনাল রোল থাকতে হলে অফকোর্স তাকে কোনো একটা বিষয় সম্পর্কে জানতে হবে। ক্লিয়ার? এবার আসেন ইন্টারপার্সোনাল রোল। ইন্টারপার্সোনাল রোল কাকেই হচ্ছে ক্যারিশমেটিক পাওয়ার বলে। কি বলে? ক্যারিশমেটিক পাওয়ার বলে। তার মানে ইন্টারপার্সোনাল রোল কার? অ্যাক্টিং অ্যাজ লিডার অফ দেয়ার ওন টিম অ্যান্ড লিঙ্কিং উইথ দ্য ম্যানেজার অফ আদার টিম। তার মানে তাদের কাজ হচ্ছে কি একটা টিমের লিডার হিসেবে কাজ করা। ঠিক আছে, লিডার হিসেবে কাজ করে এবং সে যতগুলা ম্যানেজার আছে সকল ম্যানেজারের মধ্যে লিঙ্কেজ স্থাপন করে দিতে পারে, যে এ ওর সাথে কাজ করবে, ও ওর সাথে কাজ করবে, এটা করতে পারে। এটা শুধুমাত্র তার দ্বারাই সম্ভব যার কোন একটা ইনস্টিটিউশনকে চালানোর ক্যাপাসিটি থাকে। এখন ইনফরমেশনাল রোল যে কেউ থাকতে পারে, যে জানে তারই ইনফরমেশনাল রোল আছে, সে শুধু এখানে বক বক করবে। এখন যে বক বক করবে তার কথা কি সবাই শুনবে, এটা কি আপনি শিওর? না। তো তার মানে যখন যে বক বক করবে তার কথা আরেকজন শুনে, শুনে আবার সেটা অনুযায়ী কাজ করে, তখনই তার
ইন্টারপার্সোনাল রোল আছে, আদারওয়াইজ তার ইন্টারপার্সোনাল রোল নাই। তার মানে যার ইন্টারপার্সোনাল রোল আছে তার কি সবকিছু জানতে হয়? না জানতে হয় না। না, তার শুধু লিডারশিপ জানতে হয়। কি জানতে হয়? লিডারশিপ। মানে সে যখন কোন একটা কিছু কাউকে বলবে সবাই তার কথা শুনবে, দ্যাট ডাজন্ট মিন যে সবকিছু জানে, বিষয়টা এমন না। ক্লিয়ার? বুঝছেন এবার? ওকে। কিন্তু ইনফরমেশনাল রোল যার আছে তার অবশ্যই জানতে হবে, যদি সে না জানে তাহলে সে বলতে পারবো না, শেষ। এবার হচ্ছে ডিসিশনাল রোল। ডিসিশনাল রোল কাকে বলে? কোন একটা কিছু করবেন কিংবা করবেন না এই ধরনের ওপিনিয়ন যার দেওয়ার ক্ষমতা আছে তাকে বলা হয় ডিসিশনাল রোল আছে। তার মানে ডিসিশনাল রোল হচ্ছে সে ওই কাজটা করবে কি করবে না এই ধরনের ওপিনিয়ন প্রদানকারী, ঠিক আছে? তা ইন্টারপার্সোনাল রোল কিন্তু ওপিনিয়ন প্রদানকারী না সব সময়, কিন্তু ডিসিশনাল রোল সে সবসময় ওপিনিয়ন প্রদান করবে। তাহলে ইট ইজ দিস রোল দ্যাট ম্যানেজার অ্যাকচুয়ালি ডু হোয়াট উই পারসিভ অ্যাজ ম্যানেজিং। ইন দিস রোল, এই রোলে কি করে? দে অ্যালোকেট রিসোর্স টু অপারেশন, হ্যান্ডেল ডিস্টারবেন্স। কোথাও যদি কোনো প্যাকপক হয় তাহলে সেক্ষেত্রে ডিস্টারবেন্স হ্যান্ডেল করতে পারে। তার মানে কি, ধরেন এখন আপনাদেরকে বলছি যে আপনারা কারা কারা নেতা হইতে চান, দেখি হাত তোলেন। এবার ধরেন আপনারা হাত তুলছেন, তোলার পরে এবার 2-3 জন মিলে কি করলেন, লাগালাগি শুরু করে দিচ্ছেন। এখন আমি বলছি এই শান্ত শান্ত, ঠিক আছে? এই যে শান্ত শান্ত করে আপনাদের লাগালাগিটাকে বন্ধ করে দিতেছি, এটাই হচ্ছে আমার কি ডিস্টারবেন্স হ্যান্ডেল করার ক্যাপাসিটি। এরপর হচ্ছে নেগোসিয়েট ফর হোয়াট দে নিড, এটা নেগোসিয়েট করা যে তাদের জন্য কি লাগবে কি লাগবে না। সলভ প্রবলেম দ্যাট অ্যারাইজ, অ্যাক্ট অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, এবং সে নিজে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করে, যে কোনো একটা উদ্যোগ নতুন বেগে নিয়ে নেয়। ক্লিয়ার? সেটাই হচ্ছে কি ইন্টার পার্সোনাল রোলের পরবর্তী যেটা আছে, মানে ডিসিশনাল রোল। সরি, ইন্টারপার্সোনাল না, ডিসিশনাল রোল। ক্লিয়ার? ক্লিয়ার তো না? জি জি ক্লিয়ার। আপু আপনি ওই যে অডিট ক্লাসে গেলে আমার একটু মনে করাই দিয়ে না, আমি যতটুকু দেখছি আমি আপনাকে দিছি সবকিছু, কেমন? আজকেও চেক করছি, পাইছেন মেইল? হ্যাঁ হবে তো। আজকে বিএসটি ক্লাস? ও তাহলে বিএসটি রুটিনে যা আছে তা, রুটিনে যা আছে তা। হুম, তাহলে তাহলে ওইটাই বিএসটি, তাহলে বিএসটি। ওকে ওকে, জি জি, ঠিক আছে। হ্যাঁ, কোথায় ছিলাম? ওকে, একটু সময় দেন, আমি হচ্ছে এটা করতেছি, লিঙ্ক দিব তো, একটু দাঁড়ান, আমাকে একটু সময় দেন। ও আজকে হবে না বলে। আচ্ছা আমাকে একটু সময় দেন, হ্যাঁ আজকে আমাদের পিএল এর ক্লাসটা হয়তো বা হবে না। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা ওকে। দেখেন এবার হচ্ছে কি কালচার। কালচারে কি বলছে? দা অর্গানাইজেশন কালচার। আচ্ছা এগুলা উপরের দিকে পড়া তো দরকার নেই, আমরা ডিরেক্ট ভিতরে চলে যাই। হ্যাঁ, উপরেরটা আপনারা পড়ে নিন। দেখেন
আচ্ছা, বাই দ্য ওয়ে, এখান থেকে শিওর প্রশ্ন আসবে, বক্স থেকে, ঠিক আছে, বক্স থেকে শিওর প্রশ্ন আসবে। আগে দেখেন, দ্য ফিগার বিলো আইডেন্টিফাইজ 4 ডিফারেন্ট কালচার। নিচে যে এটা আছে, এখানে 4টা ডিফারেন্ট কালচারের কথা বলা হয়েছে। একটা হচ্ছে হিউম্যান রিলেশন কালচার, একটা হচ্ছে ওপেন সিস্টেম কালচার, একটা হচ্ছে ইন্টারনাল প্রসেস কালচার, আর একটা হচ্ছে রেশনাল গোল কালচার। কেমন? which may characterize entire businesses or just part of businesses, যেটা দ্বারা পুরো বিজনেস কেও বোঝাচ্ছে, হতে পারে কোন একটা পার্ট কে বোঝাচ্ছে। এবার দেখ এটা কি ধরনের কালচারে কি হয়। ধরেন যখন আমরা বলবো যে ওপেন সিস্টেম কালচারে কি আছে, তখন বুঝতে হবে যে সেখানে ফ্লেক্সিবিলিটি আছে আর আউটওয়ার্ড লুকিং আছে। আউটওয়ার্ড লুকিং কাকে বলে? যে আমি প্রতিষ্ঠানের ভিতরে কি আছে সেটার থেকেও প্রতিষ্ঠানের বাইরের লুকিংটাকে বেশি ফোকাস করতেছি। কি করতেছি? ফোকাস করতেছি। তো তার মানে যখন আপনার প্রশ্নে আসবে যে হুইচ অফ দ্য ফলোইং কালচার আর ফলোড বাই ফ্লেক্সিবিলিটি বা ইজ ফলোড বাই ফ্লেক্সিবিলিটি অ্যান্ড আউটওয়ার্ড লুকিং, তখন উত্তর কি হবে? ওপেন সিস্টেম কালচার। কিংবা এটাও আসতে পারে হুইচ অফ দ্য ফলোইং কালচার ক্যাপচার্স ফ্লেক্সিবিলিটি অ্যান্ড আউটওয়ার্ড লুকিং, উত্তর কি হবে? ওপেন সিস্টেম কালচার। ওপেন সিস্টেম কালচার। এখন আমি যদি বলি হুইচ অফ দ্য ফলোইং কালচার ক্যাপচার্স ইনওয়ার্ড লুকিং অ্যান্ড কন্ট্রোল বা অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রোল, তাহলে এটা উত্তর কি হবে? ইন্টারনাল। ইন্টারনাল প্রসেস কালচার। ঠিক আছে। যদি আমি বলি যে হুইচ অফ দ্য ফলোইং কালচার কম্প্রাইজ ইনওয়ার্ড লুকিং অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লেক্সিবিলিটি, তাইলে কি হবে? হিউম্যান রিলেশন কালচার। হিউম্যান রিলেশন। হিউম্যান রিলেশন কালচার। ক্লিয়ার তো না? কিভাবে প্রশ্ন আসবে এটা আমরা বুঝছি। কথা বলে না। দাদা আরেকবার জি বলুন। বুঝতে পারছি। জি জি জি। আচ্ছা ধরেন আপনাকে প্রশ্নের মধ্যে ধরেন এবার যিনি বলছেন যে আরেকবার বলেন, উনি একবার চিত্রটা দিয়ে দেখেন, বাকিরা উত্তর দিয়েন না। পুনম চৌধুরী বলছেন? জি দাদা। আচ্ছা ধরেন এখন আমি যদি আপনাকে বলি যে হুইচ অফ দ্য ফলোইং কালচার ক্যাপচার্স কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ আউটওয়ার্ড লুকিং, কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ আউটওয়ার্ড লুকিং, মানে কন্ট্রোলকে এবং আউটওয়ার্ড লুকিং কে ক্যাপচার করতেছে নিচের কোন কালচারটা, তাহলে উত্তর কি হবে? রেশনাল গোল। আমি কিন্তু পুনম চৌধুরীকে বলতেছি। হ্যাঁ সমস্যা নেই, পুনম চৌধুরী বলেন। রেশনাল গোল কালচার। রেশনাল গোল কালচার কেমনে বুঝছেন? এই যে এখানে আপনার আউটওয়ার্ড লুকিং পড়তেছে, এখানে আপনার কন্ট্রোল পড়তেছে, তাই না? জি। বুঝছেন? এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে হুইচ অফ দ্য ফলোইং কালচার ইজ ক্যাপচার্ড বাই ইনওয়ার্ড লুকিং অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রোল, তাইলে উত্তর কি হবে? ইন্টারনাল প্রসেস কালচার। এক্স্যাক্টলি। বুঝছেন এবার? জি বুঝছি। এভাবে করে আপনার পরীক্ষায় প্রশ্নটা আসবে এবং এটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবার আসেন, এতক্ষণ ধরে যা বলছিলাম এগুলোই এই জায়গায় লেখা আছে, এগুলো জাস্ট একবার দেখে নিবেন। ঠিক আছে। ওকে, এবার আসেন ম্যানেজমেন্ট মডেল। এখানে এটা দরকার নাই। আচ্ছা একটু দেখেন হোয়াট ইজ মডেল। মডেল আর ইউজড ইন ম্যানেজমেন্ট থিওরি টু রিপ্রেজেন্ট এ কমপ্লেক্স রিয়েলিটি, তার মানে কোন একটা কমপ্লেক্স রিয়েলিটিকে সিম্পল ভাবে বোঝানোর জন্য যে জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে এগুলোকে মডেল বলে। তার মানে মডেলের কাজ হচ্ছে কোন একটা কমপ্লেক্স জিনিসকে সিম্পল করে প্রেজেন্ট করা। ঠিক আছে। এবার আসেন দ্য রেশনাল গোল মডেল অফ ম্যানেজমেন্ট। কি বলছে এখানে? এ বিজনেস উইথ এ রেশনাল গোল কালচার uses the reason why the business does something to make sure it is done as well as possible, তার মানে যেভাবেই হোক না কেন এই জিনিসটা পসিবলি করা যাবে, এটা আমার রেশনাল গোলের মধ্যে দেখা হয়। Some rational goal ideas commonly seen in the organization today are সিস্টেমেটিক ওয়ার্ক মেথড, মানে নরমালি একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করা, আগে এটা করব পরে এটা করব এভাবে ঠিক রাখা। ডিটেইল ডিভিশন অফ লেবার
কারা এখানে কাজ করবে ওই জায়গাতে পুরোপুরি ডিটেল রাখা, যে এই সংখ্যক ব্যক্তিবর্গরা, এই গ্রেডের ব্যক্তিবর্গরা, এই র্যাঙ্কিং এর ব্যক্তিবর্গরা এই কাজটা করতে পারবে। সেন্ট্রালাইজ প্ল্যানিং এন্ড কন্ট্রোল, আমার কোনো একটা কাজ উপর থেকে কেন্দ্রীভূত থাকবে, যে আমি কোথায় কি কাজ করব, কে কি কাজ করবে, এটা উপরের থেকে ডিসাইড করা হবে। লো ইনভলভমেন্ট এমপ্লয়মেন্ট রিলেশন সাচ অ্যাজ কন্ট্যাক্ট ওয়ার্কার, তার মানে যতটা সম্ভব আমরা এমপ্লয়মেন্ট রিলেশনের ইনভলভমেন্ট একটু কমাই দিব, উপর থেকে বেশি সেন্ট্রালাইজ রাখার চেষ্টা করব। কোন মডেলের মধ্যে? রেশনাল গোল মডেলের মধ্যে। ক্লিয়ার? জি। এবার আসেন, এটা দরকার নাই, ইন্টারনাল প্রসেসের দরকার নাই হুদাই। আচ্ছা, এবার আসেন বিজনেস ফাংশন, খুবই গুরুত্বপূর্ণ জায়গা বিজনেস ফাংশন, এখান থেকে প্রশ্ন আসবেই আসবেই। আসেন, তো এখানে ফাংশনের মধ্যে যেগুলো বলা হয়েছে যে হিস্ট্রিক্যালি দিস ফাংশনস হ্যাভ বিন আইডেন্টিফাইড জেনারেলি, তাহলে এগুলো হচ্ছে আমার ফাংশন। কি ফাংশন? একটা হচ্ছে মার্কেটিং ইনক্লুডিং সেলস এন্ড কাস্টমার সার্ভিস, তাহলে যখনই সেলস এবং কাস্টমার সার্ভিসের কথা আসবে তখনই এটা হচ্ছে মার্কেটিং ফাংশন। অপারেশন আর প্রোডাকশন, এটা হচ্ছে অফকোর্স প্রোডাকশন রিলেটেড অ্যাজ ওয়েল অ্যাজ R&D রিলেটেড, তার মানে ইনক্লুডিং কি কি? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট কাকে বলে? ধরেন কোনো একটা ক্ষেত্রে আমার কোনো একটা কিছু লাগবে, ঠিক আছে, তা আমার কোনো একটা কিছু লাগলে ওইগুলা আমার প্রকিউরমেন্ট ফাংশনের অন্তর্গত। এরপর হচ্ছে আসেন হিউম্যান রিসোর্স, এটা হচ্ছে যখন আমার এমপ্লয়ি যারা আছে তাদেরকে কিভাবে করে আমি ম্যানেজ করব, প্রতিষ্ঠানটাকে কিভাবে সামনের দিকে নিয়ে যাব, এমপ্লয়ীদেরকে কিভাবে ডিল করব, এটা হচ্ছে আমার হিউম্যান রিসোর্সের অন্তর্গত। ফাইন্যান্স ফাংশন, আমার কি পরিমাণ টাকা পয়সা লাগবে, কতটুকু লাগবে, কি ধরনের লাগতে পারে, এটা হচ্ছে আমার কি ফাইন্যান্স ফাংশন অন্তর্গত। আর ইনফরমেশন টেকনোলজি, যে আমি আমার প্রতিষ্ঠানে কি ধরনের IT রিলেটেড বিষয়বস্তু ইউজ করব, সেটা আমার ইনফরমেশন টেকনোলজি ফাংশন অন্তর্গত। এবার আসেন মার্কেটিং। মার্কেটিং এ একটু আগে যেটা বলছি এটা তো জাস্ট একটা সামারি ছিল, এখন আমরা ইন ডেপথ যাব। কনজিউমার এন্ড ইন্ডাস্ট্রিয়াল মার্কেট, ডিরেক্ট এখানে আসেন। কি বলছে এখানে? মার্কেট ক্যান বি অ্যানালাইজড ইন টার্মস অফ দ্য প্রোডাক্ট অর দ্য এন্ড ইউজার অর বোথ, তার মানে মার্কেটকে আইদার আমি প্রোডাক্টের ভিত্তিতে অ্যানালাইজ করতে পারি, অথবা আমি ইউজারের ভিত্তিতে অ্যানালাইজ করতে পারি, অথবা দুইটার ভিত্তিতে অ্যানালাইজ করতে পারি। এবার এগুলা থেকে প্রশ্ন আসেই যে কোনটা কোনটার মধ্যে পড়তেছে। দেখেন, প্রথমত হচ্ছে কনজিউমার মার্কেট। কনজিউমার মার্কেট কি? যেই মার্কেটের ইউজাররা শুধুমাত্র জিনিসটাকে ভোগ করে, বিক্রি করে না, ডিরেক্ট ভোগ করে। একটা কথা মনে রাখবেন, কাস্টমার আর কনজিউমার কি এক? না। না। কাস্টমার হচ্ছে ধরেন আমার থেকে কেউ একজন কিনে নিছে, সে হচ্ছে কাস্টমার। সে আবার এটা যদি আরেকজনের কাছে বিক্রি করে দেয়, সে কিন্তু কাস্টমার বাট নট কনজিউমার। যখন সে কিনে নিজে খাইবো তখন সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? অনলি কনজিউম হইলে কনজিউমার সে বলবো। কনজিউমার হবে, কনজিউম করলে এক্স্যাক্টলি, মানে সে যদি নিজে খায় বা নিজে ব্যবহার করে তখন সেটাকে আমরা কনজিউমার বলবো। এটা ছাড়া সে হচ্ছে কাস্টমার, সে কনজিউমার না, যদি সে নিজে কোনোটা ভোগ না করে। তাহলে এবার কনজিউমার মার্কেট আর দ্য মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস brought by individual for their own or family use, মানে তাদের নিজের জন্য অথবা তাদের পরিবারের জন্য। ফাস্ট মুভিং কনজিউমার। ফাস্ট মুভিং কনজিউমার কি? যে জিনিসগুলা দ্রুত বেচা যায়, রেগুলার বেচা হয়, সেটাকে বলা হয় ফাস্ট মুভিং কনজিউমার গুডস। তাহলে এগুলা কি? হাই ভলিউম লো ইউনিট ভ্যালু, এগুলা বেশি পরিমাণে সেল হয়, এগুলার দাম সচরাচর কম হয়, ফাস্ট পারচেজ দ্রুত বিক্রি ক্রয় এগুলা হয়। যেমন হচ্ছে ব্রেড, বেক বিনস, মানে অর্থাৎ যেগুলো আমরা রেগুলার খাই, সাইল, ডাইল, এগুলো সবকিছু কি ফাস্ট মুভিং কনজিউমার গুড। এগুলোর দাম সচরাচর কম না? একটা গাড়ির দাম কম না চাইলের কেজি কম? কোনটা কম? চালের কেজি কম। আমি কি গাড়ি রেগুলার কিনি না চাল রেগুলার কিনা লাগে? চাল রেগুলার কিনা লাগে। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে কনজিউমার ডিউরেবলস। তাহলে একটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুড, এটা হচ্ছে দ্রুত বেশি কিনা বেচা হয়। একটা হচ্ছে কনজিউমার ডিউরেবল, এটা ডিউরেবিলিটি একটু বেশি থাকে। মানে নরমালি এটা কি হয়, দেস হ্যাভ বিন লো ভলিউম বাট হাই ইউনিট ভ্যালু, এগুলো সচরাচর কম কিনা হয় কিন্তু এগুলোর দাম বেশি থাকে। এবার এর মধ্যে কিছু ভাগ করছে, একটা হচ্ছে হোয়াইট গুডস
একটা হচ্ছে ব্রাউন গুডস। হোয়াইট গুডস কোনটাকে বলা হচ্ছে? যেটা কিনা কিনাটাকে আমরা নর্মালি প্রশ্নের ভাবি না, যেটা আমাদের কি আমরা বলতে পারি যেটা আমাদের নিড, যেটা আমাদের কি নিড। ধরেন আপনার ঘরে ফ্রিজ কিনা, ফ্রিজার কিনা, এটা আপনার নিড না? জি নিড না? এখন আপনার গাড়ি কিনা কিংবা মোবাইল ফোন কিনা, এটা কি নিড? যদি এখন মোবাইল ফোন নিডের মধ্যে চলে গেছে, কিন্তু গাড়ি কিনা কি নিড? না না না। এখন ধরেন এটা কি দামের ভিত্তিতে ভাগ করা হয়েছে? না, এটা দামের ভিত্তিতে ভাগ করা হয় নাই, এটা নেসেসিটিস এর ভিত্তিতে ভাগ করা হয়েছে। কেন কেন বলতেছি? ধরেন একটা কথার কথা, আপনি একটা দাঁত মাজার ব্রাশ যদি আপনি ধরেন 5,000 টাকা দিয়ে কিনেন, ঠিক আছে, একটা দাঁত মাজার ব্রাশ কিনছেন আপনি 5,000 টাকা দিয়া, তাইলে এটা কোন গুডস এর মধ্যে পড়বে বলেন তো? লাক্সারি। লাক্সারি, এটা লাক্সারি বোঝায় না, এটা ব্রাউন গুডস এর মধ্যে পড়বে। কেমন? আর আপনি ধরেন একটা বেসিক নিড যেটা আপনার লাগবে, যেটা আপনার নেসেসিটিস, কেমন, ওইটা কিনা, তখন সেটা হচ্ছে আপনার কি হোয়াইট গুডস এর মধ্যে। এখন ধরেন একটা ফ্রিজ আপনি যদি 15,000 টাকা দিয়ে কিনেন, এটারে আপনি কোন গুডস ধরবেন? হোয়াইট গুডস এ ধরবেন, তাই না? কিন্তু আপনি তো এটারে ব্রাউন গুডস এ ধরবেন না, ধরবেন? না না ক্লিয়ার তো না? তার মানে আমার এটা দামের ভিত্তিতে হচ্ছে না, কিসের ভিত্তিতে হচ্ছে? নেসেসিটির ভিত্তিতে। নেসেসিটির ভিত্তিতে। ক্লিয়ার? এবার আসেন সফট গুডস। সফট গুডস কি? এগুলো হচ্ছে কনজিউমার ডিউরেবল, এটাও আপনি কিনলে অনেকদিন ব্যবহার করেন। যেমন একটা শাড়ি কিনলে আপনি কি মাত্র একদিন পরেন? একটা বিছনার চাদর কিনলে এটা কি আপনি মাত্র একদিন ইউজ করেন? না না না। তার মানে সফট গুডস হচ্ছে এটা ভ্যালুর দিক থেকে মোটামুটি সব থেকে কম থাকে, কিন্তু এটা আমরা দৈনন্দিন ব্যবহারের জন্য কিনি, যেটা কিনা একবার কিনলে অনেকদিন ব্যবহার করা হয়। ক্লিয়ার? এবার হচ্ছে সার্ভিস। এটা তো আমরা বুঝি, সার্ভিস মানে কি, এখানে আর বোঝানোর কিছু আছে নাই। ক্লিয়ার? তো they involve delivering intangible goods and services rather than goods to the consumer. আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা হয়তোবা গুগল সার্চ করে হোয়াইট গুডস আর ব্রাউন গুডস নিয়ে যদি দেখেন, এখানে দেখবেন কিছু জায়গায় ইলেকট্রনিক এই সেই বক্কর চক্কর বলা আছে। ঠিক আছে? এটাতে ট্রাস্ট করিয়েন না, বুঝতে পারছেন? কারণ এটা আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বলা। আপনি যদি বইয়ের কথা বলেন, বইতে এভাবে করে আলাদা করে কোনো কিছু ডিফাইন করে নাই, ঠিক আছে? আর আপনি গুগল সার্চ করলে সেখানে উল্টাপাল্টা অনেক কিছু দেখাবে। ক্লিয়ার? তা আমি এটা আপনাদেরকে আগে বলে দিচ্ছি এই কারণে। ঠিক আছে? এবার হচ্ছে কোথায় ছিলাম? আচ্ছা, কোশ্চেন কি আপনি কিভাবে বোঝাইলেন সেই প্যাটার্নিং আসবে? এক্স্যাক্টলি, কোশ্চেন আসবে যে কোনটা কোন গুডস এর মধ্যে পড়ছে, দ্যাটস ইট, আর কিচ্ছু আসবে না। বোঝা গেছে? সামারি দিবেন এটাতে, জাস্ট লিখিত ভাবে? না না, এখানে উদাহরণ দিয়ে বলবে এটা কোন গুডস এ পড়ছে। ওকে ক্লিয়ার? ওকে। এখন যদি আমি আপনারে বলি যে নোবেল শাহর একটা কার আছে, কারে করে সে পাঙ্কু পাঙ্কু করে, ধরেন কথার কথা। এখন ধরেন আবার এখানে যদি পেজের মধ্যে এটা দিই যে নোবেল শাহর একটা ফ্রিজ আছে, এটার মধ্যে সে কোক ডুবাই রাখে, আলটিমেটলি তো ফ্রিজের কথাই বুঝেছি নাকি, তাই না? এখন যদি এটার মধ্যে আবার আমি যদি ফ্রিজের কথা বলে কোক ঢুকাই রাখে এটার কথা বলি, তাহলে এটা কিসের মধ্যে পড়ে বলেন তো? এখানে ফ্রিজ একটা গুডস আছে, কোক একটা গুডস আছে, কোক কিসের মধ্যে পড়ছে? কোকটা হলো ব্রাউন গুডস এর মধ্যে, আর হ্যাঁ, ফ্রিজটা আমার কইতে হ্যাঁ, কোক ব্রাউন গুডস এ পড়বো কেন? কোক ব্রাউন গুডস এ পড়বো? না ভাই সফট ফাস্ট মুভিং। ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর মধ্যে পড়বো। কোক সাইড ডাইলের মতো না নাকি? কিনে আপনি রাখি দিবেন, এটা সে এমন যে এটা আমি ধরেন কোকের বোতল দেখি পানি খাই। এসি কোথায় করবো? এসি গরমকালে এসি কোথায় করবো, আর শীতকালে এসি কোথায় করবো? যে কোনো কালে এসি কোথায় পড়বে বলেন? এসি কি আপনার নেসেসিটিস? এসি কিনা তো একটা বাহাদুরি বুঝায় না নাকি? আপনি কি আপনি যদি ফ্যান কিনেন, এটা ধরবেন হোয়াইট গুড ফ্যান, ফ্যান, বুঝছেন নি? আর এসি রে আপনি ব্রাউন ধরবেন না, বুঝছেন? জি জি। ক্লিয়ার তো না? এই হচ্ছে বিষয়। ওকে, এবার আসেন। আর ওই যে কোকের কথা বলছি, কোক হইছে ফাস্ট মুভিং কনজিউমার গুড, একদম প্রথমটা ওই যে ব্রেড বাটারের মতো। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন দা মার্কেটিং মিক্স বা সেগমেন্ট। আগে দেখি আজকে আর কি টানবো নাকি এখানে রাখবো, দাঁড়ান। এখানে স্টপ করে দেন। আমরা আচ্ছা, এখানেই থাকুক, কেমন?
আমরা আগামীকালকে থেকে দ্য মার্কেটিং মিক্স এন্ড সেগমেন্টেশন থেকে পড়বো, ঠিক আছে? তো আজকের জন্য আমাদের এখানে সমাপ্ত। আমাদের সাথে যদি কেউ যোগদান করতে চান বিজনেস টেকনোলজি এন্ড ফাইন্যান্সে, উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 01628989565, এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর অফকোর্স আজকে যা যা পড়ছেন আমাদের সাথে থাকেন বা না থাকেন, এটা বলতে পারি যে আজকের ক্লাস থেকে অন্তত 2 থেকে 3টা এমসিকিউ আপনারা পাবেন। কয়টা বলছি আমি? 2 থেকে 3টা, বুঝতে পারছেন? এবং ওই যে একদম প্রথমে পাওয়ারের কথা বলছি, লাইন ম্যানেজার, স্টাফ ম্যানেজার, এগুলোর কথা বলছি। তারপরে একটু আগে গিয়ে এই যে এই জায়গায় যে জায়গাটার কথা বলছিলাম, এই যে এখানে কালচারের কথা বলছি, এগুলা থেকে শিওর প্রশ্ন পাইবেন, শিওর। আরো কিছু আছে যেখানে আমি যাইয়া ওই জায়গার কথা বলে দিচ্ছি, ঠিক আছে? তো ওই জায়গাগুলো থেকে শিওর প্রশ্ন পাইবেন। তো কোনোভাবে মিস দিবেন না, এগুলো ভালো করে পড়বেন। আর যারা আমাদের সাথে থাকতে আগ্রহী তারা উপরে যে নাম্বার আছে এটাতে নক করে হোয়াটসঅ্যাপে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি। কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। কিছু বলবেন? আপনি যে হলো সার্ভিস পর্যন্ত গেলেন, পরবর্তীতে ইন্স্যুরেন্স, ব্রাউন ব্যান্ড, আবার ইউটিলিটি, ওইগুলো তো সার্ভিস, ইন্স্যুরেন্স, ব্রডব্যান্ড, তারপর ইউটিলিটিস, হলিডে, এগুলো তো সার্ভিস, এগুলো তো বোঝা যায়। এখানে বোঝানোর কিছু আছে? তো এটা কি পড়তে হবে সেটা বলো। হ্যাঁ পড়তে হবে, এটা একটু জাস্ট চারটা দাগে, দাদা ঠিক আছে? হ্যাঁ বলেন। দাদা, যাওয়ার আগে ওই যে কালচারের স্ট্রাকচারটা একটু আর একটা বার একটু বলে নেন তো, দেখেন তো কোনটা? সম্ভব কিনা। যে কালচারের যে স্ট্রাকচার, যে ফ্লেক্সিবিলিটি, কন্ট্রোল, আউটওয়ার্ড, আচ্ছা, মানে আমি যদি বলি যে আমাদের টোটাল কয়টা নেচার আছে, তো আমাদের নেচারের কথা ভাবতে গেলে আমরা ফ্লেক্সিবিলিটি একটা ব্যাপার, আউটওয়ার্ড লুকিং একটা ব্যাপার, কন্ট্রোল একটা ব্যাপার, ইনওয়ার্ড লুকিং একটা ব্যাপার, 4টা জিনিস আছে, কেমন? এখন আমাকে পরীক্ষার সময় আইডেন্টিফাই আসতে পারে, ধরেন এই দুইটার কথা উল্লেখ করে দিবে যে এই দুইটা কোনটার মধ্যে পড়ছে, কোন কালচার এই দুইটারে ক্যাপচার করে, তাহলে উত্তর কি? এটা, জি, তাই না? আচ্ছা এবার আমি যদি বলি যে ফ্লেক্সিবিলিটি আর আউটওয়ার্ড এটা কোন দুইটা, এই দুইটারে কোনটা ক্যাপচার করে, তাহলে উত্তর কি? ওপেন ওপেন সিস্টেম কালচার। বুঝছেন এবার? তা আপনার কালচারের নামটা থাকবে অপশনের মধ্যে, আর কোনটারে ক্যাপচার করে ওইটা থাকবে প্রশ্নের মধ্যে। বুঝছেন এবার? আচ্ছা, বুঝতে পারছি। ক্লিয়ার? জি, ওকে থ্যাংক ইউ। ওকে দেন তো। চেঞ্জ করছে হ্যাঁ ভাইয়া, 5 মার্কে এখন কি 50 থেকে কি 60 এরকম করছে, কোনো ইয়ে আছে নাকি আপডেশন? আবার বলেন। ও আচ্ছা, পাস মার্ক। জি আচ্ছা, জি আপনি জি ধরে নেন যে 50-এর উপরে পাইলেই পাস, এটাই ধরে নেন, ঠিক আছে? 50 এর উপরে। ওকে। আর আমার কথা হয়েছে ভাই, আমাদের এইবারের ব্যাচে বুঝছেন যতজন মানে পড়ছে তার মধ্যে 75% পাস করছে। এবং মজার বিষয় হলো, যদি ধরেন 11 জন 12 জন পাস করে, ধরেন কথার কথা, তার মধ্যে 7 থেকে 8 জনই এই পাওয়া লোক। বুঝতে পারছেন? মানে এখানে এই পাওয়া লোকের সংখ্যা গত সেশনে বেশি ছিল, সব থেকে বেশি ছিল। যারা পাস করছে 2টা সাবজেক্টে বেশি এ পাইছে, একটা হচ্ছে ট্যাক্স আর একটা হচ্ছে বিজনেস ফাইন্যান্স। প্রয়োজনে যাদের রেজাল্ট শেয়ার করছে তাদের রেজাল্ট গুলো দেখে আসিয়েন, যে সবচেয়ে বেশি সংখ্যক এ পাওয়া ছাত্রছাত্রী হচ্ছে বিজনেস ফাইন্যান্সে আর হচ্ছে ট্যাক্সে। কেন? তো মানে আমি চিন্তা করছি অ্যাকাউন্টিং এ পাইবো বেশি, কিন্তু এবার অ্যাকাউন্টিং এ কম পাইছে, বেশিরভাগই অ্যাকাউন্টিং এ বি পাইছে। আপনি এ পান আর বি পান, খাইলে তো পাস, কিন্তু মানে বিজনেস ফাইন্যান্স আর ট্যাক্স এর মধ্যে এ বেশি পাইছে। তো তাদেরকে যেটা আমি পড়াইছি আপনাদেরকে এটাই পড়াচ্ছি, নতুন করে কিছু না। এক্ষেত্রে জাস্ট বলবো যে ভালো করে ফোকাস রয়েছে ওইখানে একটু নজর দেন, যেগুলো পড়ানো হচ্ছে এগুলো কোনোভাবে মিস দিবেন না, সৃষ্টিকর্তা কিন্তু আপনারাই এই পাইবেন। আর এখন বিজনেস ফাইন্যান্স বই মোটামুটি আমার মানে সেট হয়ে গেছে, যে এটার এই জায়গায় এটা আছে, এখান থেকে প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন আসে, এটা আসে ওইটা আসে না, এইভাবে করেই সেট করা, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে আজকের জন্য। আমরা তাহলে এখানে সমাপ্ত ঘোষণা করছি। কারো জয়েন হওয়ার ইচ্ছা থাকলে এই যে উপরে যে নাম্বারটা আছে 01628989565, এই নাম্বারে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি। দাদা হ্যালো, হ্যাঁ বলো। বলছি পেড ক্লাস শুরু হবে কবে থেকে, মানে কোন ক্লাস? কথা শোনা যাচ্ছে না। এবার বলেন। জি, বলছি পেইড ক্লাসটা শুরু হবে কোন চ্যাপ্টার থেকে, বা কোন কখন থেকে, অ্যাকচুয়ালি মানে পেইড কোন দিন ক্লাস থেকে এবং আপনার? ফ্রি ক্লাস সবগুলো একই ক্লাস। আমি আবারও বলছি, পেইড এবং ফ্রি ক্লাস সবগুলো কি একই ক্লাস, একই ক্লাস, শুধু ঠিক আছে। পার্থক্য হচ্ছে আমরা কিছু ক্লাস সবার উদ্দেশ্যে ছাড়ছি, যেটা সবাই দেখতে পারবে, ঠিক আছে?
জি জি, আমি সেই জন্য জিজ্ঞাসা করছি যে পেইড ক্লাসগুলো তো আলাদা গ্রুপে হবে, তো সেই ক্ষেত্রে হ্যাঁ, ওই আলাদা গ্রুপে হবে, এটা তো এখানে লিংক হ্যাঁ আসবে না। এটা আমি কোন যে কাল পরশুর মধ্যে জানিয়ে দিব, ঠিক আছে, যে জি আমাদের গ্রুপ খোলা হয়ে গেছে। আর যারা যারা বাকি আছে যদি বাইরে থেকে থাকেন আমাকে নোট দেন, আমি জানাই দিব, ঠিক আছে। জি 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 আর হয়তো ঠিক বা সর্বোচ্চ একটা ক্লাস বা দুইটা ক্লাস হইতে পারে, সর্বোচ্চ, আবার নাও হইতে পারে, আমি সেটা জানাই দিব, ঠিক আছে। ঠিক ঠিক আছে। ওকে দেন, ধন্যবাদ সবাইকে। আজকের জন্য আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ওকে।